ওকে, তো আমাদের ক্লাস ভিডিও অন হয়ে গেছে, আমাদের ক্লাস শুরু। আপনাদেরকে বলেছিলাম গত ক্লাসে আপনারা এই ক্লাসটা করার জন্য অবশ্যই আপনারা একটা নোটবুক রাখবেন, সাথে পেন রাখবেন, কারণ অনেক থিওরিটিক্যাল কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব, সেটা যেন আপনার কাছে থাকে এবং ইন ফিউচারে আপনার হয়তো অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, সো আমাদের আজকে ক্লাসের টপিকস হচ্ছে HTML। আমরা আজকে দেখবো HTML এর বিভিন্ন সিনট্যাক্স বা HTML এর ট্যাগ সম্পর্কে আমরা জানবো, HTML এর অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় ইন ডিটেলসে আমরা দেখব। একেবারে বেসিক ক্লাস, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আপনারা যারা একবারে নিউবি সেখান থেকে ধরা হবে জিনিসগুলো। ওকে, সো আমি কম্পিউটারে একটা জাস্ট ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে, আপনারা আশা করি সবাই জানেন কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তো আজকের ক্লাসের আমি জাস্ট লিখলাম ফার্স্ট ক্লাস। আচ্ছা, বানান তো বলিস, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, সো আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, কারণ হচ্ছে ক্লাসের পুরো ভিডিওটা আপনারা পাবেন। হ্যাঁ, সো ক্লাস থেকে বোঝার চেষ্টা করেন, কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, বাট আপাতত আমি যতক্ষণ ক্লাস দিব ততক্ষণ আপনারা কম্পিউটারে অফ রাখেন বা কম্পিউটার কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, কারণ আপনি মনোযোগ দিয়ে বুঝেন, না বুঝলে কোশ্চেন করেন। হ্যাঁ, একই সাথে করার দরকার নেই, আমি আপনাদেরকে যে জিনিসটা করবো এটাই প্র্যাকটিস করার সুযোগ দিব। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা জাস্ট হচ্ছে কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে এসে আমি কি করলাম, একটা ফাইল ক্রিয়েট করলাম। জাস্ট নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট হিসেবে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। সো এই ফাইলের নাম আমি দিলাম, পুরো নামটা কেটে আমি দিলাম index.html। সো HTML মানে হচ্ছে, এখানে HTML হচ্ছে একটা এক্সটেনশন হিসেবে কাজ করে। লাইক হচ্ছে আমি যখন কোনো ভিডিও দেখি, ভিডিও শেষে এক্সটেনশন হিসেবে থাকে .mp4, অডিওর ক্ষেত্রে .mp3, বা আমার যখন মাইক্রোসফট অফিসে আমি কাজ করি এক্সটেনশনগুলো কি থাকে .docs বা PPT। সো এখানে HTMLটা হচ্ছে একটা HTML ডকুমেন্টের এক্সটেনশন। ঠিক আছে, আরও অন্যান্য ফাইল নিয়ে যখন আমি কাজ করবো এবং প্রত্যেকটা ফাইলে আলাদা এক্সটেনশন থাকবে। সো এই যে আমি index.html লিখলাম, এই এক্সটেনশনটা আপনি কিভাবে পাবেন বা বুঝবেন, এটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। দেখেন আমার এখানে, আপনারা যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন, ভিউতে গিয়ে দেখেন লেখা আছে ফাইল নাম এক্সটেনশনটা চেক করা আছে। এখন আমার এই ফাইল নাম এক্সটেনশনটা যদি আনচেক করা থাকে, তাহলে দেখেন আমি এখানে গিয়ে আবার একটা ফাইল ক্রিয়েট করি। এখানে আমি লিখলাম index.html। আমি কিন্তু এবার ফাইলের এক্সটেনশন হিসেবে HTML দিলাম, কিন্তু এক্সটেনশনটা কি পেয়েছেন? পাইনি, কারণ এটার এক্সটেনশনটা হাইড করা আছে, তাই না, আনচেক। বাট আমি যদি এক্সটেনশনটা এবার চেক করি, দেখেন এটা .txt এক্সটেনশনে আছে, তার মানে এটা HTML এ কনভার্ট হয়নি। সো আপনি যখন কম্পিউটারে কাজ করবেন বা এজ এ ওয়েব ডেভেলপার বা CSC ব্যাকগ্রাউন্ড যেটা হোক, আপনার কম্পিউটারে যেন এক্সটেনশনটা চেক করা থাকে, হাইড করা যেন না থাকে। এটা দুইভাবে করতে পারেন, ভিউতে গিয়ে করতে পারেন, অথবা আপনি এখান থেকে অপশনে ডাবল ক্লিক করে ভিউতে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটা যদি হাইড করা থাকে এটাকে আনচেক করে দিবেন। ক্লিয়ার? বুঝা গেছে ব্যাপারটা? ওকে, আমার TXT দরকার নেই। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যে এই যে ফাইল ডকুমেন্ট, ওকে, ফাইল ডকুমেন্টটা ক্রিয়েট করলাম, এটা তো আমাকে কোনো একটা এডিটরের মাধ্যমে ওপেন করতে হবে, তাই না? আচ্ছা, সো আমরা কি এডিটরটা ইউজ করব? অনেকগুলো এডিটর পাওয়া যায়, লাইক হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, Sublime Text 3, ব্র্যাকেটস IO, তারপরে হচ্ছে খুব পপুলার একটা পাওয়া যায় ভিজুয়াল কম্পোজার, আচ্ছা আরেকটা পাওয়া যায়, আমি একটু দেখি, আমি নিজে এটাতে কাজ করি, সরি, ভিজুয়াল স্টুডিও কোড, আবার অনেকে আপনারা অ্যাটমও ইউজ করতে পারেন। সো আপনি যদি আগে থেকে কোনোটা ইউজ করে থাকেন, কমফোর্টেবল থাকেন, আপনি ওটা ইউজ করেন, নো প্রবলেম। বাট আমাদের এখানে, আমি আমার ক্লাসে নর্মালি ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে সাবলাইম টেক্সটটা ইউজ করি।
এটার ডিফারেন্সটা হচ্ছে ভিজুয়ালাইজের জাস্ট ডিফারেন্স, এক একটা এক এক রকম ভিজুয়ালাইজ, বাট কাজ সেম করে। সাবলাইমটা কেন করে? আমার আই কমফোর্টের জন্য করি, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালারে থাকে। সো আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন বা নেটবিনও আছে ওটাও ইউজ করেন বা ব্র্যাকেটস ইউজ করেন, নো প্রবলেম, আগে থেকে যদি ইউজ করে থাকেন। আমার ক্লাসে আমি সাবলাইম টেক্সটে ইউজ করব। ওকে, আচ্ছা। সো এখানে গিয়ে আমি জাস্ট হচ্ছে ডাউনলোড সাবলাইম টেক্সট ফ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ, একটা হচ্ছে 32 বিট আর একটা হচ্ছে 64 বিট। এখন সবাই মেবি 64 বিট ইউজ করে। সো 64 বিট যদি আপনার উইন্ডোজ হয় উইন্ডোজ ক্লিক করবেন, যদি আপনার হচ্ছে ম্যাক হয় তাহলে ওএসটা করবেন, আর যদি হচ্ছে আপনার লিনাক্স থাকে, লিনাক্স সার্ভার থাকে, তাহলে লিনাক্সটা করবেন। তো আশা করি আপনাদের সবার মেবি উইন্ডোজে আছে, রাইট? সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা 10 মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড হচ্ছে। ফাইলটা ডাউনলোড করে দেন হচ্ছে জাস্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে ইনস্টল করতে একটা সফটওয়্যার আপনারা করবেন। আমি আর করছি না, কারণ আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। আই হোপ আপনারা করতে পারবেন, না হলে একটু গুগলে দেখে নেবেন কিভাবে ইনস্টল করেন। জাস্ট ডাউনলোড করার পরে স্টার্টে গিয়ে নেক্সট দিয়ে আপনি যে ড্রাইভে করতে চান, নর্মালি আমরা সি ড্রাইভে করি, সি ড্রাইভে করে ইনস্টল করলেই হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এ পর্যন্ত কি ক্লিয়ার? কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েট করব, সফটওয়্যার ইনস্টল করব? ওকে। এবার আমি যে ফাইলটা ক্রিয়েট করলাম, তাই না, আমি একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম। এই প্রজেক্ট ফোল্ডারটা আমি চাচ্ছি কোথায় ওপেন করতে? সাবলাইমের মাধ্যমে। আমি যে কোড এডিটর যেটা আপনারা ইউজ করবেন, সেটা আমি কিভাবে ওপেন করতে পারি? আমি এখান থেকে রাইট ক্লিক করলাম, করে আমি যদি এখান থেকে আমি এই ফাইলটা ওপেন করতে চাচ্ছি, এখান থেকে আমি ওপেন উইথে দিলাম। আমার এখানে সাবলাইম টেক্সটটা দেখাচ্ছে, বাট আপনাদের নাও দেখাতে পারে, কারণ প্রথমবার নাও দেখাতে পারে। ঠিক আছে, প্রথমবার এটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো প্রথমবার আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে চুজ অ্যানাদার অ্যাপ। এখান থেকে এই যে এটা সাজেস্ট করতেছে, এটা আপনাদের নাও করতে পারে। হ্যাঁ, আমি অলরেডি ফ্রিকোয়েন্টলি ওপেন করে দেখে আমাকে সাজেস্ট করতেছে। সো আপনারা এখান থেকে যদি যখন সাজেস্ট করবে না, তখন আপনারা মোর অ্যাপসে যাবেন। মোর অ্যাপসে যাওয়ার পরে এখানে আপনার লেখা আছে লুক ফর অ্যানাদার অ্যাপ। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখান থেকে বের করবেন সাবলাইম টেক্সট, যে আপনি সফটওয়্যারটা ইনস্টল করেছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। ক্লিক করার পরে দেখেন সাবলাইম টেক্সট ডট ইএক্সি একটা ফাইল দেখতে পাচ্ছেন। এটা জাস্ট আপনি ওপেন করেন, আমার সাবলাইমে আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে একটা প্রসেস, কিভাবে একটা ফাইল আমি ওপেন করব। ওকে, এটা হচ্ছে একটা প্রসেস, এটা আমি অফ করে দেই। আরেকটা প্রসেস কি, আমি হচ্ছে আমার যে স্টার্ট বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, এখান থেকে আমি সাবলাইম টেক্সটটা ইনস্টল করার পরে আমি যদি যাই, এই যে দেখা যাচ্ছে সাবলাইম টেক্সট 3, হ্যাঁ, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মনে করেন আমার এখান থেকে ফাইল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম ওপেন ফোল্ডার। এবার আমি মাত্র আমার প্রজেক্টের জন্য যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিই, ডেস্কটপ ফার্স্ট ক্লাস, রাইট? সিলেক্ট করলাম, সিলেক্ট ফোল্ডার। সো আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। এবার আমি যে index.html ফাইলটা ক্রিয়েট করছি এটা ক্লিক করলাম, ফাইলটা আসছে। এটা আমি ওপেন রাখি আর এটা ক্লোজ করে দিই। সো কিভাবে সাবলাইম টেক্সটের মাধ্যমে আপনার প্রজেক্ট ফোল্ডার ওপেন করবেন, বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। সো এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে আমরা এবার HTML এ শুরু করতে পারি। ওকে, এটা ছিল জাস্ট আমার এনভায়রনমেন্ট সেটআপ। ওকে, আচ্ছা। এবার আমি index.html ফাইলটা সিলেক্ট করলাম, এখন হচ্ছে এখানে আমি আমার কোড করব, তাই না? আচ্ছা। সো গত ক্লাসে আপনাদেরকে একটু আমি হিন্টস দিছিলাম HTML মানে কি, বলতে পারবেন? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML আমার কি কাজ করে? ওয়েবের বেসিক স্ট্রাকচারটা প্রোভাইড করে, রাইট? আমার ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন যে জিনিসটা আমি করতে চাই, এটার যে বেসিক লেআউট স্ট্রাকচার, এটা আমাকে HTML প্রোভাইড করবে। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম কনস্ট্রাকশন বিল্ডিং এর সাথে, তাই না? একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর ফার্স্টে কি করা হয়, একবারে মাটির নিচ থেকে ফাউন্ডেশন দিয়ে পুরো বিল্ডিং এর স্ট্রাকচারটা করে। ওয়েবে এই ফাউন্ডেশনটাকে HTML বলা হয়। বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা। সো এটা যদি আরেকভাবে আমি আরেকটা এক্সাম্পল দিই, লাইক হচ্ছে হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডির ভিতরে একটা স্কেলেটন আছে, রাইট? কঙ্কাল। এই কঙ্কালটা কি করে? আমার বডির ফুল স্ট্রাকচারটা দেয়। সো ওয়েবার এই স্কেলেটনটাকে HTML বলা হয়।
বুঝা গেছে? আচ্ছা, সো HTML এর দুইটা ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে HTML4 যেটা আমি মুখে HTML বলছি, এটা হচ্ছে HTML4 বা এটাকে HTML বলে, আর একটা হচ্ছে HTML5, ঠিক আছে, ভার্সন 5। সো এটা আরো 5 বছর পরে 6 আসতে পারে, 7 আসতে পারে, ঠিক আছে, বাট মূল জিনিসটা হচ্ছে HTML। ক্লিয়ার? আচ্ছা, সো HTML কোডের লেখার জন্য আমাকে কিছু স্ট্রাকচার ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে আমি একটা লেফট, এখানে গিয়ে আমি লিখলাম একটা লেফট অ্যাঙ্গেল সাইন দিলাম, হ্যাঁ, এটাকে লেস দেন বা গ্রেটার দেন আপনারা বলেন। তারপর আমি একটা এক্সক্লেমেটরি সাইন দিলাম, ঠিক আছে, আপনার কিবোর্ডের ওয়ান শিফট চেপে ওয়ান ক্লিক করলে এক্সক্লেমেটরি সাইনটা পাবেন। তারপরে আমি লিখলাম ডক টাইপ, আমি বলছি এটা কেন। তারপর আমি লিখলাম HTML। আমি যখন HTML5 এ কোড করব, ঠিক আছে, HTML5 রান করব, তখন আমাকে ডক টাইপ HTML-টা বলতে হবে, কারণ আমার কম্পিউটারের সার্ভারকে বোঝাতে হবে এটা একটা HTML এর ডকুমেন্ট, দ্যাটস ওয়াই ডক টাইপ HTML। বুঝা গেছে? আচ্ছা, কারণ কেন কম্পিউটার সার্ভারকে আমাকে কেন বোঝাতে হবে, কারণ কম্পিউটার হচ্ছে কি একটা বোকার বাক্স বলি না আমরা, কম্পিউটারকে আমি যা বলবো কম্পিউটার তাই করবে। কম্পিউটারকে নিজ থেকে কিছু বুঝে নেবে? বুঝতে পারবে না। তাকে আমি যাই করতে বলবো সে তাই করবে, তাই না, সেই আউটপুটটা দেবে। সো কম্পিউটারের সার্ভারটাকে বোঝানো যে আমার এই ডকুমেন্টটা একটা HTML এর ডকুমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, কিবোর্ডের আওয়াজ শোনা যাচ্ছে পিছন থেকে, আপাতত কিছু করার দরকার নেই, ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, ওকে। তারপর আমি এখানে লিখলাম HTML, ঠিক আছে, একটা ওপেনিং ট্যাগ, আমি একটা লেফট অ্যাঙ্গেল সাইন দিলাম, এখানে লিখলাম HTML, ক্লোজ করে দিলাম, ঠিক আছে। নিচে গেলাম, সেম লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, বাট এখানেও আমি HTML লিখলাম, বাট এই HTML এর আগে আমি একটা স্ল্যাশ দিলাম, এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বলে, ঠিক আছে। এই দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তাই না, মানে হচ্ছে প্রথমটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর লাস্টেরটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এগুলোকে বলা হয় ট্যাগ। সো এই HTML ট্যাগের ভিতরে আমি আমার কোডটা লিখব, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই HTML ট্যাগটা আবার দুইভাবে ভাগ করা আছে। একটা হচ্ছে, আমি আবারও লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, শর্টকাট আমরা আগে যাব না, আমরা র কোড করে যাব, দেন পুরো জিনিসটা শর্টকাটে কিভাবে করা যায় সেটা আমরা দেখব, ওকে। তো আমি এবার এখানে লিখলাম হেড, ক্লোজ করলাম, আর এখানে আবার লিখলাম হেড। এটারও ডিফারেন্সটা হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং। সেম ভাবে আমি এবার নিচে চলে যাই, লিখলাম বডি, বডি ক্লোজ করলাম। সো আমরা ফার্স্টে কি করলাম, একটা ডকুমেন্ট টাইপ HTML লিখলাম, তারপর আমরা হচ্ছে HTML এর ট্যাগটা লিখলাম, এর ভিতর আমরা একটা হেড ট্যাগ লিখলাম, একটা বডি ট্যাগ লিখলাম। এই হেড ট্যাগ এবং বডি ট্যাগের কাজ কি, কোশ্চেন থাকতেই পারে, তাই না। হেড ট্যাগের কাজ হচ্ছে লাইক হচ্ছে আপনার ওয়েবসাইটে যত ইন্টার কানেকশন গুলো থাকবে সবকিছু হচ্ছে হেড ট্যাগের ভিতরে থাকবে, লাইক হচ্ছে এক্সটার্নাল CSS, এক্সটার্নাল প্লাগইন, ফ্রেমওয়ার্ক, ফন্ট, তারপর হচ্ছে ফন্ট অসাম, এই টোটাল বা জাভাস্ক্রিপ্টের কোড সবকিছু থাকবে আমার হেড ট্যাগ, মানে আমার ইন্টার কানেকশনের যত কাজ থাকবে সেগুলো হচ্ছে আমার হেড ট্যাগের ভিতরে থাকবে। আর বডি ট্যাগের ভিতরে থাকবে হচ্ছে আমার ওয়েবসাইটে আউটপুট আমি যা দেখতে চাই, লাইক হচ্ছে আমার ব্রাউজার আমি যা দেখতে চাই তাই থাকবে আমার বডি ট্যাগে। বডি ট্যাগের ভিতরে কোডগুলি হচ্ছে আমার ব্রাউজার আমি দেখতে পারবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এখন আপনারা বলতে পারেন এই HTML এর ভিতরে আমি যে এইখানে একটা সিনট্যাক্স ফলো করলাম, এই যে একটা স্পেস দিয়ে HTML ট্যাগ, তারপরে আমি হেড ট্যাগ, তারপর বডি ট্যাগ কেন করলাম, হ্যাঁ, এটা একটা কোশ্চেন থাকতে পারে। এটার কারণ হচ্ছে আমি একটা স্ট্রাকচার ফলো করব, আমি এমনভাবে কোড করব যেন আমার কোডগুলো একজন নন টেকনিক্যাল পারসন দেখলেও বুঝতে পারে, হ্যাঁ, আমি এখানে কিভাবে কোডটা করেছি। আর আপনি এই যে একটা স্পেস দেওয়া, এটা একটা শিফট চেপের ট্যাব দিলে আপনি একটা স্পেস দিতে পারবেন, একটা ট্যাব সমান 5টা স্পেস। কোন একটা ওপেনিং ট্যাগের পরে পরবর্তী ট্যাগের আগে 5টা স্পেস দেওয়া বেটার, স্ট্যান্ডার্ড রুলস, বুঝা গেছে? আচ্ছা, সো এই হেড ট্যাগের ভিতরে মনে করেন আমি কিছু একটা দেখলাম, লাইক হচ্ছে আপাতত আমি এটাকে Ctrl+S দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজারে দেখলাম কিছু আছে, পুরো ব্ল্যাঙ্ক না। আচ্ছা, এর ভিতরে আমি একটা টাইটেল ট্যাগ লিখলাম, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, অলরেডি ক্লিয়ার কিভাবে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ লিখতে হয়। এর ভিতরে আমি লিখলাম ফার্স্ট ক্লাস
HTML101 ওকে রিলোড দেই আমার কিন্তু ব্রাউজারে কোনো কিছু দেখাবে না কারণ এটা হেড ট্যাগের ভিতর আছে কিন্তু একটু উপরে যে দেখেন ফার্স্ট ক্লাস লেখাটা আসছে দেখা যাচ্ছে না আচ্ছা আমি একটু মিনিমাইজ করি এখন দেখা যাচ্ছে এবার সো আমার টাইটেলটাকে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ব্রাউজারের ট্যাবে দেখা যাবে বুঝতে পেরেছেন আমার এই ডকুমেন্টটার টাইটেল যেটা সেটা আমরা ব্রাউজারের ট্যাবে দেখতে পাচ্ছি ওকে সো এই জিনিসটা কোথায় থাকবে আমার হেড ট্যাগের ভিতরে ওকে ওকে এবার আসেন আমরা বডি ট্যাগে কি কি থাকবে আমরা আজকের ক্লাসে মোটামুটি HTML এর 60 থেকে 70% ট্যাগ শিখে ফেলবো ঠিক আছে যেগুলো সবচেয়ে পপুলার এবং কমন ওকে আচ্ছা সো এখানে এসে আমি ফার্স্টে লিখলাম H1 হচ্ছে HTML এর হেডিং ট্যাগ সো আমি এখানে লিখলাম দিস ইজ হেডিং ট্যাগ ওকে বা আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাই এই যে টোটাল জিনিসটা আছে না এটা যদি আমি একটু কাট করি জাস্ট এখানে এসে আমি লিখি HTML দেখেন চলে আসছে পুরো জিনিসটা এতক্ষণ করলাম আর এটা একটা ক্লিক করলে চলে আসবে শর্টকাট হ্যাঁ আমরা এটা কখন করব যখন আমরা খুব ইউজ টু হয়ে যাব ক্লায়েন্টের কাজ করতে যাব এটাকে আরো শর্ট করে নিয়ে আসবো আমরা একটা বয়লার প্লেটে নিয়ে আসবো হ্যাঁ বাট আমরা আগে সবকিছু র কোড শিখে নেব ক্লিয়ার কারণ ক্লায়েন্টের কাজ করতে গেলে তখন আমাদের অনেক স্পিডি লাগতে হবে তাই না আচ্ছা ওকে সো এখানে আমরা লিখলাম H1 this is heading tag কন্ট্রোল দিয়ে সেভ করলাম এখানে এসে রিলোড দিলাম সো আমার HTML এর হেডিং ট্যাগটা চলে আসছে এরকম হেডিং ট্যাগ কয়টা আছে 6টা আছে তাই না সো আমি একটু এখান থেকে লিখি S2 এটা হচ্ছে দিস ইজ জাস্ট একটা টেক্সট দেওয়া S2 H3 H6 সো টোটাল HTML এর হেডিং ট্যাগ কয়টা 6টা আমি যদি একটু ব্রাউজারে দেখি এ হচ্ছে 6টা ট্যাগ ডিফারেন্সটা কোথায় বলতে পারবেন জাস্ট ফন্ট সাইজে তাই না হেডিং ট্যাগের H1 ট্যাগের ফন্ট সাইজ সবচেয়ে বড় আর H6 এর ফন্ট সাইজ সবচেয়ে কম এটাই তো ডিফারেন্স আচ্ছা আর একটা জিনিস মাথায় রাখবেন এই যে H1 থেকে H6 হেডিং ট্যাগ বলছি এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট মানে হচ্ছে ব্লক এলিমেন্টের কোনো ট্যাগ যখন আপনি কল করবেন সে তার আশেপাশে কোনো কিছুকে রাখতে দিবে না দেখেন H1 এর পরে কিন্তু পাশাপাশি আসে না H2 নিচে আসছে না কারণ হচ্ছে এটা একটা ব্লক এলিমেন্ট সে আশেপাশে সবকিছু ব্লক করে রাখবে আর ইনলাইন এলিমেন্ট হলে দেখতে এটা পাশে থাকতো আমরা ইনলাইন এলিমেন্টেরও এক্সাম্পল দেখব ওকে বলেন এটা ওয়েবের স্ট্রাকচার 6টা ট্যাগ HTML এর রুলস হচ্ছে হেডিং ট্যাগ 6টা বাট আপনি যখন ওয়েব সেক্টরে কাজ করবেন আপনার 6টা ট্যাগ নিয়েও কাজ করতে হবে না কারণ আপনি এই ফন্ট সাইজটা তখন কন্ট্রোল করবেন CSS এর মাধ্যমে বুঝতে পারছেন আপনি যদি H2 কল করে ফন্ট সাইজ 120 পিক্সেল দেন দ্যাটস ইট বুঝতে পারছেন বাট HTML এর বেসিক রুলস হচ্ছে তাদের HTML এর ট্যাগ থাকবে 6টা এটা হচ্ছে তাদের সিনট্যাক্স বুঝা গেছে ওকে কারণ এই 6টা ফন্ট সাইজ দিয়ে তো আমি আমার PHP কে কখনো কনভার্সন করতে পারবো না কারণ আমার ডিজাইনারের ফন্ট সাইজ থাকবে 40 পিক্সেল H1 এর ফন্ট সাইজ হচ্ছে 32 পিক্সেল তো আমার 40 পিক্সেল ইউজ করতে হবে তখন আমি ওগুলো সবকিছু CSS এর মাধ্যমে কন্ট্রোল করব বাট আজকে আমরা শুধুমাত্র HTML শিখব ক্লিয়ার বলেন না এরকম কোনো কম্বিনেশন থাকবে না ক্লাস করতে থাকে কারণ আমার HTML জাস্ট আজকে শিখতেছি তার মানে আজকে পড়া শিখবো না প্রতিদিনই লাগবে নতুন টপিক প্রতিদিন আসবে বাট পুরনোগুলো প্রতিদিন লাগবে এটা গত ক্লাসে বলেছি ওরিয়েন্টেশন ক্লাসে টোটাল সিলেবাসটা আর আমি কোর্স ক্যালেন্ডারটা দিয়ে দেব ওকে এখন আমি এখানে হেডিং ট্যাগ লিখলাম এর নিচে আমি একটা
এবার লিখবো হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, সো এই পি ট্যাগ লেখার জন্য আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি, কারণ আমি যখন ওয়েবসাইটে কাজ করব, আমার ওয়েবসাইটটা যখন সেটা প্র্যাকটিস পারপাসে হোক আর কমার্শিয়াল পারপাসে হোক, আমি এমন কোনো কন্টেন্ট ইউজ করবো না যেগুলো কপিরাইট আছে। সো লরেম ইপসাম হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি ডামি কন্টেন্ট নিতে পারবেন, মানে টেক্সট নিতে পারবেন যাদের কোনো কপিরাইট নেই। কারণ আমার এখন প্র্যাকটিস পারপাসের জন্য আমার বসে বসে কন্টেন্ট খুঁজতে হয়, আমার টাইম ওয়েস্ট। সো আমি এখান থেকে জাস্ট ডামি কন্টেন্ট ইউজ করব। ক্লিয়ার? আমি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে কন্টেন্টটা রাখলাম। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে বডি ট্যাগের পরে যে H1 ট্যাগ শুরু হলো, এখানে আমি একটা কমেন্টিং করে রাখবো। কেন কমেন্টিং করব? কারণ হচ্ছে আমি চাই আমার এই কোডটা যখন আরেকজন ডেভেলপার দেখবে বা আরেকজন নন টেকনিক্যাল পার্সন দেখবে, সেই জন্য বুঝে আমি কোন জায়গায় কোন ট্যাগটা ইউজ করেছি। ঠিক আছে? কমেন্টিং করার রুলস হচ্ছে আপনাকে ওপেনিং এবং ক্লোজিং দিতে হবে, তারপর হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, আর মাঝখানে 4টা ড্যাশ দিতে হবে, এবং 4টা ড্যাশের 2টা ড্যাশের পরে আপনি আপনার কমেন্টটা করবেন। বুঝা গেছে? সো আমি এখানে লিখলাম HTML হেডিং ট্যাগ। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে আমি কমেন্ট করলাম, এটা কিন্তু আমার ব্রাউজারে দেখা যাবে না, ব্রাউজারে আউটপুটে আসবে না। কেন আসবে না? কারণ এটা বলেই দিছি আমি, এটা হচ্ছে কমেন্ট করা, আমার কোড বোঝার সুবিধার্থে আসছে ব্রাউজারে হেডিং ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। বাট এটা আপনি কোথায় পাবেন? এই যে রাইট ক্লিক করে আপনি যদি ভিউ পেজ সোর্সে যান। আমি একটা কথা বলছিলাম না গত ক্লাসে, একটা ওয়েবসাইটে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডটা হচ্ছে ক্লায়েন্ট সাইড আর ব্যাক এন্ডটা হচ্ছে সার্ভার সাইড। ক্লায়েন্ট সাইডের কোড আমি দেখতে পারবো, সার্ভার সাইডের কোড আমি দেখতে পারবো না। ক্লায়েন্ট সাইডের কোডটা আমি কিভাবে দেখবো? এই যে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে গেলে আমি আমার ক্লায়েন্ট সাইডের সব কোড দেখতে পারবো। বুঝা গেছে? সো এখানে দেখেন আমি যে কমেন্টিং করছি এটা কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে, মানে জিনিসটা দেখেন আমি এখানে যা লিখছি সব আসছে না, রাইট? সো এবার কিন্তু আমার একজন টেকনিক্যাল পার্সন দেখলে বুঝতে পারবে আমি কোথায় কোন ট্যাগ ইউজ করেছি। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার আসেন এই যে আমরা একটা পি ট্যাগ ইউজ করলাম, হ্যাঁ, এর ভিতরে আমরা আরো কিছু ট্যাগ ইউজ করি। ওকে, আমি চাচ্ছি এই লরেম ইপসাম লেখাটা একটু বোল্ড করতে। সো বোল্ড করার জন্য আমরা ইউজ করতে পারি বি ট্যাগ। বি ট্যাগ সিঙ্গেল ট্যাগ না, দেখেন এই যে ক্লোজিং ট্যাগ আছে, এই যে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। বুঝা গেছে? সিঙ্গেল ট্যাগ হচ্ছে যেমন দেখবো আমরা সিঙ্গেল ট্যাগ কোনগুলো আছে। ওকে, লাইক ব্রেক ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ। দেখেন মনে করেন এই লেখাটা, মনে করেন আমি চাচ্ছি এখানে একটা ব্রেক নিতে, মানে পরের লাইনে শুরু করতে। সো আমি এখানে এই জায়গায় এসে আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম, দেখেন পরের লাইনে চলে আসছে। সো এটা একটা সিঙ্গেল ট্যাগ, যেটা লেখেন সেটাই কাজ করবে, এটা সিঙ্গেল ট্যাগ। এটাও পরে সিঙ্গেল ট্যাগ হচ্ছে এটার ক্লোজিং না দিলেও হয়। বুঝা গেছে? কাজ করছে? সো ব্রেক একটা সিঙ্গেল ট্যাগ, এটার আপনার ক্লোজ না করলেও হবে। আমি এটা কিন্তু ক্লোজ করে নি, কাজ করছে না? ওকে, সো আমরা তাহলে আরো কিছু দেখি এখানে। আমি এই লরেম ইপসাম লেখাটাকে চেঞ্জ করতে চাচ্ছি, আমি একটা ইটালিক ট্যাগ ইউজ করলাম, মানে ইটালিক ফন্ট আনতে চাচ্ছি, আই ট্যাগ। আসছে? আপনারা কি পিছন থেকে দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? ওকে, তারপরে মনে করেন আমরা হচ্ছে এখানে একটা আই ট্যাগ ইউজ করলাম, আমি চাচ্ছি এই যে গ্যালারি লেখাটা একটু উপরে দিতে। ঠিক আছে? এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এসইউপি আপে থাকবে, হ্যাঁ, দেখেন তো কোথায় আসছে? আসছে?
তারপরে মনে করেন আমি এখান থেকে বুক লেখাটা ডাউনে দিতে চাচ্ছি, তাহলে কোনটাকে ইউজ করব? জাস্ট রিল্যাক্স থাকেন, সমস্যা নাই, এটা আস্তে আস্তে শিখতে পারবেন, তাই না? মাত্র তো আজকে ফার্স্ট ক্লাস। আসছে নিচে? আচ্ছা, তারপরে মনে করেন আমি চাচ্ছি এই যে 5 সেঞ্চুরিজ এই লেখাটা ডিলিট করতে। এই ডিলিট মানে চলে যাবে না, ডিলিট মানে হচ্ছে কেটে দিলাম। এই জিনিসটা আমরা ওয়েবে কোথায় দেখতে পাই বেশি? কোনো একটা ডিসকাউন্ট অফার $200 থাকলে $150, $200টা কাটা থাকে, তাই না? ডিসকাউন্ট বলা হয়। সো ডেল ট্যাগ। তারপরে হচ্ছে আমরা আরো কিছু ট্যাগ দেখি আমরা এখানে, লাইক হচ্ছে আচ্ছা এ পর্যন্ত আমরা দেখলাম। এবার আমরা একটা ইমেজ ট্যাগ দেখি। ওকে, সো ইমেজের এখানে এই যে এসআরসি সোর্স, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। কোনো একটা ট্যাগের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। তো এসআরসি মানে হচ্ছে আপনাকে খুঁজে দিতে ইমেজটা কোথায় আছে, সোর্স ফাইল, তাই না? আর এরপর একটা অল্টার ট্যাগ থাকবে। কি কাজ আমি একটু পরে বলছি। সো ফার্স্ট হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ওকে, একটা ইমেজ সার্চ দিলাম গুগলে, সেভ করব। এটা আমি আমার কোথায় সেভ করব বলেন? প্রজেক্ট ফোল্ডারে, তাই না? প্রজেক্ট ফোল্ডার কই আছে আগে যাই, ফার্স্ট ক্লাস। আমি এখানে নামটা একটু চেঞ্জ করে দিই, ফ্লাওয়ার। সো আমি একটু দেখে আসি এক্সটেনশনটা কি আছে এটার। flower.jpg। দরকার হলে আপনি এটাকে এক কাজ করেন, কপি করেন। হ্যাঁ, কারণ আমার নাম যদি ঠিক না থাকে, যদি স্পেলিং মিস্টেক হয়, তাহলে কিন্তু পার্টটা খুঁজে পাবে না, তাই না? আচ্ছা, সো মনে করেন এই যে এই জায়গায় যাইতে হলে আমাদের কি করতে হয়? সি ড্রাইভের ইউজার্স ফোল্ডারের ভিতরে আমার নাম, তারপর ওয়ান ড্রাইভ, তারপর ডেস্কটপ, তারপর হচ্ছে ফার্স্ট ক্লাস। এটা কি একটা পাথ না? আমি কমান্ডে যে এই পার্টটা দিলে আমি খুঁজে পাই। তো আমাকেও আমার এডিটরে বলতে হবে ইমেজটা কোথায় আছে, তাই না? সো আমি চলে আসি এডিটরে। সো এখানে দেখেন তো আমি এখন কোথায় আছি, ফোল্ডারটা একটু ভালো মতো দেখেন। আমি এখন index.html আছে না? সো আমার ইমেজটা কোথায় আছে? ওই সেম ফোল্ডারের ভিতরেই তো আছে। সো আমাকে কি জাস্ট ইমেজের নামটা দিলেই হয়ে যাচ্ছে না? এটা ইমেজটা তো কোনো ফোল্ডারের ভিতরে নাই, তাই না? রুট ডিরেক্টরিতে আছে। রুট ডিরেক্টরি মানে হচ্ছে এটা হচ্ছে index.htmlটা কি আমার একটা ফোল্ডারে রুট ডিরেক্টরিতে আছে, কোনো ফোল্ডারের ভিতরে নেই। ফোল্ডারের ভিতরে থাকলে সে একটা পাতে আছে, তা আর ইমেজটাও আছে একটা রুট ডিরেক্টরিতে। তাহলে তো আমার কোনো জায়গায় যেতে হচ্ছে না, ডাইরেক্ট HTML থেকে আমি ইমেজটার নাম দিলেই তো সে চলে আসবে, তাই না? আচ্ছা, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম, রিলোড দিলাম, ইমেজটা চলে আসছে না? বাট অনেক বড়। এটাকে আমরা আপাতত, এটা আমরা নর্মালি CSS দিয়ে ঠিক করব, বাট আপাতত আমরা আজকে HTML দিয়ে ঠিক করে একটা উইথ হাইট দিয়ে দিই 420 পিক্সেল, 450 পিক্সেল। ঠিক আছে? যে কোনো জায়গায় রাখলে আপনি ওই অনুযায়ী পার্টটা দেখা দিতে হবে। আপনি ফোল্ডারের ভিতরে রাখলে ফোল্ডার সহ দিবেন, আপনার অন্য ড্রাইভের ভিতরে থাকলে ওই ড্রাইভের পার্টটা দেখাই দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, আর নর্মালি আমি যখন একটা প্রজেক্ট করবো, আমি ডেফিনেটলি প্রজেক্ট ফোল্ডারের বাইরে ইমেজ রাখবো না। আমার প্রজেক্ট ফোল্ডারে হয়তো 10টা ফোল্ডারের ভিতরে থাকবে, বাট এটা কি বাইরে থাকবে? থাকবে না, তাই না? আচ্ছা, সো আমি আমার ইমেজটা দেখাই দিলাম। ওকে, তাহলে কিভাবে একটা ইমেজ অ্যাড করতে হবে বোঝা গেল? আচ্ছা, উইথ হাইট দিয়ে আমি এটা দেখাইছি কারণ হচ্ছে ইমেজটার সাইজ অনেক বেশি। আমি এটাকে উইথ হাইট বলার মানে হচ্ছে ডাইমেনশনটা সেট করে দিলাম, এর উইথ 450 পিক্সেল থাকবে, হাইটও 450 পিক্সেল থাকবে। বাট আমি যখন রিয়েল লাইফ ওয়ার্ক করব তখন আমি এইভাবে দিব না, তখন সেই ডিপ অনুযায়ী থাকবে। আপাতত আমার কাজের সুবিধার্থে আমি জাস্ট এটাকে উইথ হাইট দিয়ে ডিক্লেয়ার করলাম। ওকে, আচ্ছা, ডাইমেনশনটা সেট করে দেওয়া, দ্যাটস ইট। অনেক সময় তো ছবিটা কম বেশি হলো যে ফেটে যায়, হ্যাঁ, ওইটা কি
না, ওটা ফেটে যাবে না, ওটা ডিপ অনুযায়ী থাকবে। নিজে সে নেবে, তখন ডিপ অনুযায়ী সাইজ নেবে, ওটা আরো অ্যাডভান্সে আমরা যখন যাব দেখব। আচ্ছা, সো এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন ইমেজ কিভাবে অ্যাড করে, ডাউনলোড করে, কিভাবে সেভ করে এবং অ্যাড করে। আচ্ছা, এই যে এখানে একটা অল্টার ট্যাগ দেখতে পাচ্ছেন, এটার কাজ কি? গুড। লাইক হচ্ছে আমার এখানে যদি কোনো কারণে ইমেজটা ভুল, আমি মনে করি এক্সটেনশনটা ভুল লিখছি, হ্যাঁ, এবার আমি একটু রিলোড দেই, আমার ইমেজটা শো করতেছে না, বাট আমি চাচ্ছি এখানে এমন কিছু একটা লেখা থাকবে যেন বুঝতে পারে এখানে একটা কিছু আছে। সো অল্টার ট্যাগের মাধ্যমে আমি যা এখানে বলে দিলাম ওয়ালপেপার, হ্যাঁ, তাহলে এখন কি লেখা আসছে? ওয়ালপেপার। তার মানে বোঝা যাচ্ছে যে আমার এখানে ইমেজটা কোনো কারণে কাজ করছে না, বাট এখানে ওয়ালপেপার নামে একটা ইমেজ আছে। এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে না, এখানে আরেকটা জিনিস হচ্ছে লাইক হচ্ছে, মনে করেন এখন তো আমরা 4G 3G ইউজ করি, একটা টাইমে 2G ছিল, তাই না? তখনও তো কাজ করতো মানুষ ই কমার্স ওয়েবসাইটে, বা এখনও যদি আপনি কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে যান যেখানে হোম পেজে 2 থেকে 400 ইমেজ থাকে, তো ইমেজগুলো কিন্তু লোড নিতে অনেক টাইম লাগে, তাই না? ইন্টারনেট স্পিডের কারণে হোক আর সার্ভারের কারণে হোক, তো অনেক সময় কিছু ইমেজ কারাপ্টেড হয়ে যায়, লোড নেয় না, তখন এই অল্টার ট্যাগের মাধ্যমে কিন্তু বোঝা যায় এখানে একটা ব্যাগ আছে বা গড়ি, কোনো কিছু একটা অল্টার ট্যাগের মাধ্যমে বোঝাচ্ছে ভিজিটরদেরকে। এটা হচ্ছে অল্টার ট্যাগের একটা কাজ। আর অল্টার ট্যাগের মেইন কাজটা হচ্ছে এসইওতে লাগে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অল্টার ট্যাগের মাধ্যমে বোঝানো যে এই ইমেজটার নাম কি, যখন মানুষ গুগলে গিয়ে ওয়ালপেপার লিখে সার্চ দিবে এবং এটা যদি প্রপারলি অপটিমাইজ করা থাকে, এসইও করা থাকে, এই ইমেজটা শো করবে। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমরা তাহলে ইমেজ পর্যন্ত দেখলাম। এবার আমরা হচ্ছে আরো কিছু জিনিস দেখি, লাইক হচ্ছে ইউএল। ইউএল মানে কি বলতে পারবেন? আনঅর্ডার লিস্ট। আচ্ছা, ইউএল এর ভিতরে আমি দেখলাম এলআই। এলআই মানে কি? লিস্ট আইটেম। আমি হচ্ছে আনঅর্ডারলি কিছু আইটেম রাখবো আমার একটা লিস্টের ভিতরে। ক্লিয়ার? সো আমি এখানে লিখলাম লাইক হচ্ছে 1 2 3 আসছে। আনঅর্ডারলি দেখা যাচ্ছে না মনে হয়, না? প্রজেক্টের একটা ঝামেলা। এবার দেখা যাচ্ছে 1 2 3 আনঅর্ডারলি আসছে। আচ্ছা, এখানে মানে কি? আনঅর্ডারলি মানে হচ্ছে কোনো সংখ্যা দেওয়া হবে না। সো এটা কি বুলেট সাইনের মতো আসছে, তাই না? আমি যদি এটা চেঞ্জ করতে চাই, লাইক হচ্ছে আমি এখানে লিখলাম টাইপ, মানে আমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করবো, হ্যাঁ। সো এটা তো আসছে বুলেট, আমি লিখলাম সার্কেল। সার্কেলের মতো হয়ে গেছে। বা আমি আরো কিছু অ্যাড করি এখানে, হ্যাঁ, একটা ডিফল্ট থাকবে, স্কোয়ার চলে আসছে। ওটা সিএসএস দিয়ে করব, আমি সামনে কিছু যাচ্ছে না, লিস্ট স্টাইল না। বলেন। একটা ইউজ করতে পারবেন, যে কোনো একটা ইউজ করতে পারবেন। টাইপ এরকম 3-4টার মতো আছে, কিন্তু আপনি ইউজ করবেন একটা। এখানে কিছু সিএসএস এ গেলে এগুলো আরো বুঝবেন, কারণ কিছু সুডো ক্লাস দিয়ে আপনি অ্যাড করতে পারবেন, ফেক এলিমেন্ট। বুঝতে পারছেন? টাইপ ইজ ইকুয়াল টু স্কোয়ার। দেখেন এখন এটা কি আছে, স্কোয়ারে আছে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। বাই ডিফল্ট ছিল একটা বুলেটের মতো, তাই না? আমি বিভিন্ন অ্যাট্রিবিউট চেঞ্জ করে দেখলাম। এবার মনে করেন এটা ছিল কি আনঅর্ডার। আমি যদি লিস্ট আইটেম করতে চাই অর্ডারলি, তাহলে অর্ডার লিস্ট সেম ভাবে কাজ করবে, তাই না? এটাই কপি পেস্ট করি। এবার কি অর্ডারলি আসবে না? আসছে। এটারও বিভিন্ন টাইপ আমরা একটু দেখি। টাইপ হচ্ছে, আমরা যদি দেখি এটা হচ্ছে এভাবে দেখি, আসছে।
আর সবসময় যে আমার এইভাবেই আমি ডিফল্ট ইউজ করবো এমন না, আমি আমার কাজের প্রয়োজনে অনেক ফেক এলিমেন্ট ইউজ করবো এখানে, ওগুলো সব হচ্ছে সিএসএস ডিফারেন্ট। আজকে জাস্ট HTML এর মাইন্ডে থাকবেন, ঠিক আছে? আমাদের সবসময় এইভাবেই টাইপ আসবে এমন না, এটা আমার ডিজাইন অনুযায়ী আমাকে চেঞ্জ করতে হবে, ওইটুকু আমার শিখতে হবে। আমি আজকে জাস্ট ডিফল্ট জিনিসগুলো দেখছি। ক্লিয়ার? ওকে, রোমান হরফে আসলো। সো আমরা তাহলে আনঅর্ডার এবং অর্ডার লিস্ট দেখলাম, আমরা কিন্তু অনেকগুলো ট্যাগ অলরেডি দেখে ফেলছি, তাই না? আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে গত ক্লাসে আমি বলছিলাম যে আমার পাশাপাশি কিন্তু আপনাদেরও প্র্যাকটিস করতে হবে, নলেজ গেইন করতে হবে। শুধু মেন্টর উপর ডিপেন্ড থাকলে কিন্তু আপনি ওয়েব ডেভেলপার হতে পারবেন না। ক্লাস খুবই সীমিত, 24টা ক্লাস, তাই না? বাট আপনাকে কিন্তু নিজে নিজে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই 24টা ক্লাস করে যে আপনি খুব বড় ডেভেলপার হবেন এমনটা না, তাই না? সো এই জন্য আপনাদেরকে আমি কিছু বলছিলাম, প্রতি ক্লাসে 1-2টা করে রিসোর্স শেয়ার করবো। ক্লিয়ার? সো এখান থেকে আপনারা যেমন W3 স্কুলের নাম মনে হয় সবাই শুনছেন। আচ্ছা, সো W3 স্কুলে আসলে আপনারা লার্ন HTML গেলে এখানে অনেক ধরনের ট্যাগ দেখতে পারবেন। আমি জানি আপনাদের অনেকের অনেক জিনিস দেখতে দেয় অনেক সময় কমপ্লেক্স মনে হয়। আচ্ছা, সরি। সো এখানে সব কিছু আপনার দেখতে হবে না, ঠিক আছে? আপনি দেখতে থাকেন, সব কিছু আপনার দেখতে হবে না। আমি যদি কিছু একটা জিনিস দেখাই এখানে, এখান থেকে যেমন আরেকবার দেখি, লাইক হচ্ছে HTML টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগটা অ্যাকচুয়ালি আসলে এখন কাজে লাগে না, কারণ আচ্ছা এখন আমরা হচ্ছে ডিপ দিয়ে কাজ করি। টেবিল ট্যাগ দিয়ে একটা সময় কাজ করা হতো, আরও হয়তো 10 বছর আগে করতো মানুষজন। তখন ওই যে ওয়েবসাইটের লেআউট বানাইতে টেবিল ট্যাগটা ইউজ করতো, থাকে না? ওয়েবসাইটের লেআউট কেমন, যে মনে করেন সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই, এই যে এই ওয়েবসাইটের এই যে পাশাপাশি আছে না 3টা অপশন, এখানে একটা লোগো, এখানে হচ্ছে মেনু, এখানে হচ্ছে একটা বাটন, এটা কিন্তু একটা লেআউটের মধ্যে আছে, তাই না? পাশাপাশি এই জিনিসগুলো আজ থেকে আরো যদি আমি 10 বছর আগে বলি, 9 বলি, তখন হয়তো টেবিল ট্যাগ ইউজ করে লেআউটটা বানাইতো। এখন আমরা টেবিল ট্যাগ আর ইউজ করি না, আমরা ডিভ ইউজ করি, ফ্লোট ইউজ করি, ফ্লেক্স ইউজ করি, ঠিক আছে? বাট তারপরে টেবিল ট্যাগটা আপনার শিখতে হবে, কারণ হচ্ছে টেবিল ট্যাগটা আপনার ইমেল টেমপ্লেট ডিজাইনে কাজে লাগবে। গত ক্লাসে আমরা বলছিলাম না আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন শিখবো, বা কীভাবে ইমেল টেমপ্লেটের মাধ্যমে ইমেল মার্কেটিং করতে, একটু ডিজিটাল মার্কেটিংয়ের একটা টপিকস আমরা শিখবো মেল চিম্পের মাধ্যমে। সো এই ইমেল টেমপ্লেট যখন আপনি ডিজাইন করবেন, তখন আপনার ইমেল টেমপ্লেটের লেয়ারটা টেবিল ট্যাগের মাধ্যমে বানাতে হবে। সো আমরা একটু দেখি টেবিল ট্যাগটা কীভাবে কাজ করে। ওকে, আমি টেবিল ট্যাগ নিলাম। ফার্স্ট হচ্ছে আমরা টেবিলের ওপেনিং ট্যাগ নিলাম, আর হচ্ছে ক্লোজিং ট্যাগ নিলাম। এর ভিতরে আমি হচ্ছে রো নিলাম, TR, এটাকে বলা হয় টেবিল রো। এর ভিতরে আমি নিলাম TH। ফার্স্ট হচ্ছে টেবিলে আমাকে একটা হেডিং দিতে হবে, তাই না? কান্ট্রি, আমি আরেকটা TH দিলাম, লাইক হচ্ছে ক্যাপিটাল, কারেন্সি, ঠিক আছে? আমি যদি এটাকে ওপেন করি, TH মানে হচ্ছে টেবিল হেড, এই যে পাশাপাশি আসছে না, কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি আসছে, পাশাপাশি আসছে না? আচ্ছা, এবার তাহলে কি পুরো জিনিসটা কি একটা রো এর ভিতরে আছে না? রো মানে কি, যে রো এটাকে বলে, আর কলাম যেটাকে ভার্টিক্যাল, যেটা এটা হচ্ছে কলাম, আর হরিজন্টালটা হচ্ছে রো, তাই না? আচ্ছা, সো এবার হচ্ছে আমি এটার প্রত্যেকটা নিচে আবার ডেসক্রিপশন অ্যাড করব। তাহলে আমাকে কি হচ্ছে, আবার একটা রো নিতে হবে না এখানে, তারপরে ওটার ভিতরে আমার ডেসক্রিপশনটা বসাতে হবে। তাহলে আমি আবার একটা যদি রো নেই, তাহলে আমাকে TR ট্যাগটা আবার কল করতে হবে। এর ভিতরে এবার আমি TD ট্যাগের মাধ্যমে ডেসক্রিপশনটা অ্যাড করব। সো কান্ট্রি আমি ফার্স্ট অ্যাড করলাম বাংলাদেশ, টেবিল ডেসক্রিপশন, টেবিল হেডিং এর প্রত্যেকটা ডেসক্রিপশন কি থাকবে, বুঝা গেছে? আমার ফার্স্টের হেডিংটা হচ্ছে কান্ট্রি, সো কান্ট্রির ডেসক্রিপশনটা হচ্ছে বাংলাদেশ। ক্যাপিটাল, এটা ডেসক্রিপশনটা কি?
এটা পরে সিএসএস দিয়ে আমরা ঠিক করব। এটা আমার এখন আমি আজকে কোনো ডিজাইন জানিও না, আমি ডিজাইনে যাব না, বাট জিনিসটা কি তাহলে বোঝা গেছে আমার টেবিল ট্যাগটা কিভাবে কাজ করে? সো জিনিসটা হচ্ছে আবার যদি বলি, ফার্স্ট হচ্ছে আমার একটা টেবিল ট্যাগ থাকবে, তার ভিতরে আমার হচ্ছে একটা টেবিল রো থাকবে, এই যে টেবিল রো, তার ভিতরে হচ্ছে আমার টেবিল হেডিং থাকবে, এইটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা হেডিং, তার পরে আমার আরেকটা রো থাকবে, এর ভিতরে আমার ডেসক্রিপশনটা থাকবে, আরেকটা রোর জন্য টেবিল রো টিআর ট্যাগ, আর টেবিল ডেসক্রিপশনের জন্য টিডি ট্যাগ। মনে থাকবে? ক্লিয়ার? ওকে, সো এ পর্যন্ত বুঝেন না এমন কেউ আছেন? ক্লিয়ার? যতটুকু ইজি করা সম্ভব। ঠিক আছে, আরেকবার। আচ্ছা বলেন। বোল্ড ট্যাগ আর স্ট্রিং ট্যাগ এটার মধ্যে কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নেই। ইএম ট্যাগ বোল্ড ট্যাগ স্ট্রিং ট্যাগ সেম, তেমনই হচ্ছে আই ট্যাগ এবং ইএম ট্যাগ সেম। এর মানে কি, মানে আর দিয়ে কি রো মিন করছে, আর ডি দিয়ে, হ্যাঁ ডি দিয়ে ডি দিয়ে টেবিল ডেসক্রিপশন দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। অনেকদিন পরে মার্কার হাত দিলাম, বুঝছেন? গত 1 বছর হচ্ছে শুধু অনলাইনে ক্লাস দিচ্ছি। ওকে, টেবিল ট্যাগ, ঠিক আছে? তো টেবিল ট্যাগের কাজটা হচ্ছে আমার হচ্ছে টেবিল ট্যাগ হচ্ছে ওয়েব লেআউটের কাজটা করতে, তাই না? যে কোনো পরিসংখ্যান বা টালি বানানোর জন্য এরকম আমরা দেখি না? হ্যাঁ। আচ্ছা, তা আমি বলছিলাম টেবিল ট্যাগ, মনে করে এই টেবিল ট্যাগটা শুরু হলো, হ্যাঁ, পুরোটা হচ্ছে একটা টেবিল ট্যাগের ভিতরে থাকলো, ওপেনিং ক্লোজিং, ঠিক আছে? এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তা আমি ফার্স্ট হচ্ছে আমাকে প্রত্যেক একটা টেবিলের ফার্স্টে কি করতে হবে? হেডিং দিতে হয় না? এরপরে তো এটার নিচে কি ডেসক্রিপশনটা থাকে। সো আমি ফার্স্ট হচ্ছে একটা রো নিব, এটা কি রো না? হরিজন্টাল যেটা যাচ্ছে রো। তো এই ফার্স্টে তাহলে আমার টেবিল ট্যাগের ভিতরে ফার্স্টে কি হচ্ছে, আমার একটা টেবিল রো নিতে হবে। টেবিল রো এর ভিতরে আমার কি করতে হবে? এগুলো প্রত্যেকটা কি একটা হেডিং, আর এটা কি একটা রো, আর এই প্রত্যেকটা হেডিং এর নিচে কি থাকবে? একটা এই ডেসক্রিপশনটা কি একটা রো এর ভিতরে থাকবে না? সো আমার এবার যত ডেসক্রিপশন আসবে প্রত্যেকটা কি একটা রো এর ভিতরে যাবে না? আমার কি হবে? আমার একটা টিডি, তাহলে এবার আমার যতগুলো দরকার এভাবে আমি করতে পারবো। বুঝা গেছে? এবার প্রতিবার কি টিআরটা দিতে হবে? প্রতিবার কি আপনি রো দিচ্ছেন না? প্রত্যেকবার কি আপনি রো দিয়ে করছেন? প্রতিবারই দিতে হবে। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, টিএচ কি বুঝা? ক্লাসে মনোযোগ কই থাকে? এই পর্যন্ত 4 বার বলছি টেবিল হেডিং। ক্লিয়ার? আবার কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, বলেন। টেবিলের কাজটা কি শুধু টেবিলটা দিয়ে HTML করে নাকি অন্য কোনো আরো ট্যাগ আছে যদি টেবিলের কাজটা করা? আমরা টেবিল আমাদের ওয়েবে ইউজই করব না, আমরা ডিপ দিয়ে করব, বা টেবিল ট্যাগটা আমরা হচ্ছে ইমেল টেমপ্লেটে কাজ করব, এবং এই জিনিসটা আমরা অন্য ট্যাগ দিয়েও করতে পারবো। বুঝা গেছে? এটা টেবিল দিয়ে করলে হচ্ছে আপনার লেআউটটা ডাইরেক্ট তৈরি করা থাকে। ক্লিয়ার? আচ্ছা, একই কাজ কি HTML এ অনেকগুলো ট্যাগ দিয়ে অনেক ধরনের করা যায়। ইভেন আপনি যদি সিএসএস দিয়ে অনেকভাবে করতে পারেন, এইচটিএমএল কে অনেকভাবে ম্যানিপুলেট করতে পারবেন। বুঝা গেছে? ওকে, সো এই পর্যন্ত মোটামুটি আমরা তাহলে এই ট্যাগগুলো শিখলাম। আমরা আরো কিছু ট্যাগ দেখব। ভাইয়া বলেন আরেকটা জিনিস একটু আবার একটু বলবেন কি? বলেন। আপনি একটু এই যে হ্যাঁ হ্যাঁ প্যারাগ্রাফটাকে একটু করে, হ্যাঁ হ্যাঁ এই যে একটা এক্সপ্লেনেটরি একটা লাইন দিয়ে রাখছো না এইচটিএমএল প্যারাগ্রাফটা, এটা কিছু আবার একটু হবে। কে বলতে পারবেন? এটা হচ্ছে কমেন্ট কি কাজ করে? একজন বলেন। হ্যাঁ, আপনি বলেন। এটা কি ব্রাউজারে দেখা যাবে? বুঝা গেছে এবার? না দিলে কিছু হবে না। ডাক্তার 2 ধরনের আছে, হাতুড়ি ডাক্তার, প্রফেশনাল ডাক্তার। ঠিক আছে? এটা কি ভাই ওই ইন্সপেক্টরের মাধ্যমে তখন দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি যখন ক্লায়েন্ট সাইড ভিউ পেজ সোর্সে গিয়ে দেখবেন তখন আপনি প্রত্যেকটা কোড দেখতে পারবেন। ওইটা দিলে ইজি হয়। তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি এখানে কি কাজটা করেছি।
কারণ আমি হয়তো আজকে 20 লাইন 30 লাইন কোড লিখছি, একটা সময় হতে পারে আমার 2000 থেকে 3000 কোড লিখতে হবে, তাই না? তখন আমার বুঝতে হবে কোন জায়গায়, এখন আমি যদি করতেই থাকি কোন জায়গায় কি কোড, আমার এক জায়গায় প্রবলেম হয়েছে বললো যে এই সেকশনে প্রবলেম, আমি কি 3000 লাইন আমার খোঁজা সম্ভব? আমি জাস্ট কন্ট্রোল অ্যাপ দিয়ে তো সেকশনটার নাম বের করে তো আমি ওইখান থেকে বের করে ফেলতে পারবো, দেন ফিক্স করতে পারবো বাক্স, তাই না? সো এই স্টাইলের রুলস ফলো করলে আপনার জন্য কাজ করা অনেকটা ইজি হয়ে যাবে। ক্লিয়ার? ভয় পাবেন না, 2000 3000 করতে করতে আপনিও করবেন, ঠিক আছে? এটা কোনো ব্যাপারে না। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এবার এই ট্যাগগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে দেই, কারণ আমরা আরো কিছু ট্যাগ শিখবো, সো একটু টাইম নিয়ে শিখবো। হ্যাঁ, আজকেই শিখবো। ওকে, আমি একটা কাজ করি, আচ্ছা একটু বলে দেন, এই যে ফাইলটার নাম index.html, একজন বলছে যে কোনো একটা নাম দিয়ে দেই, যে কোনো নাম দিলে তো কাজ করতো, জাস্ট এক্সটেনশন দিলে তো হইতো, তাই না? ইটস ট্রু, বাট কেন index.html দিলাম বলেন তো? এই কোশ্চেনটা আপনারা আসলে কেউ করেন না আমাকে। এটা কি সার্ভার নিবে না এরকম কথা কি বলছিলেন? মানে সার্ভার নিবে না এরকম কোনো কিছু না, এটা কম্পিউটার ছয়টা ল্যাঙ্গুয়েজের কি পয়েন্টটা আছে না, এরকম কিছুই না। আমি এখানে যে home.html দিব, শুধু জানি যে মানে ফার্স্টে কোনো নাম্বার ইউজ করা যায় না। index.html, ইন্ডেক্সটা কেন সেটাই বলেন। আপনারা এই কোশ্চেনটা করেন নাই, যদিও আমি নিজেই করলাম। হ্যাঁ বলেন। আপনি কাছাকাছি, বাট ইমপ্লিমেন্টেশনটা কি বলেন? ইন্ডেক্স হওয়ার কারণে কি হবে এখানে? সবই বুঝছি, এটা জিরো বলছেন, সব বুঝছি, বাট এটা ইমপ্লিমেন্টেশনটা কি, মানে এটা কি কাজ করবে? এনিওয়ান? এটা শুনুন, হ্যাঁ, এটা কাজে লাগবে। index.html মানে হচ্ছে আমার ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, যেটা আপনি বলছেন, হ্যাঁ, 5টা 10টা পেজ থাকতে পারে, বাট এখন আমার অনেক আরেকটা পেজ থাকবে about.html, contact.html, portfolio.html, বাট আমার এই প্রজেক্টটা যখন আমি কোনো একটা সার্ভারে ওপেন করব, এখন তো আমি লোকাল সার্ভার আছে কম্পিউটার, যখন একটা সার্ভারে ওপেন করব, প্রথমে আমি চাচ্ছি কোন পেজটা দেখাতে, হোম পেজ। ইন্ডেক্স মানে হচ্ছে আপনার হোম পেজটা দেখাবে। আপনার ওই ইউনিভার্সিটি কোন ওয়েবসাইটে যখন আপনি যান, প্রথম কোন পেজটা দেখায়, হোম পেজ। তো সার্ভারকে বোঝানো ইন্ডেক্সের মাধ্যমে যে এটা আমার হোম পেজ। ক্লিয়ার? কাজ করে না। সেকেন্ড এবং থার্ডে যে কোনো না, ওটা তো আপনার হোম পেজ থেকে তারপর যে কোনো পেজে যে কেউ যেতে পারবে মেনুর মাধ্যমে, ওটা আপনাকে আর বলে দিতে হবে। ক্লিয়ার? বাট হোম পেজটা আমি চাচ্ছি সবসময় ওপেন হবে ফার্স্ট। ওকে? অন করলাম। এটা হচ্ছে মোটামুটি আমরা আজকে HTML অনেকগুলো ট্যাগ দেখলাম। আমি কিন্তু গত ক্লাসে বলছি আমরা চেষ্টা করব
আমাদের ক্লাসটা যেন কোয়ালিটি ক্লাস হয়, হ্যাঁ, শুধু শুধু লেন্দি করব না, আর লাস্টে দরকার হলে আমরা কিছু এক্সট্রা ক্লাস করব, তাই না? আচ্ছা, ওকে, এখানে দেখেন আরো কিছু ট্যাগ দেখি আমরা, হ্যাঁ, লাইক হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, যেটা হচ্ছে লিঙ্ক আপ করা। কিবোর্ডের আওয়াজ জন্য না শুনি। ওকে, HREF এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট হাইপার রেফারেন্স, মানে হচ্ছে কোন লিঙ্কে লিঙ্ক আপ করতে যাচ্ছেন। এর ভিতরে মনে করেন আমি কিছু একটা লিখলাম ক্লিক মি, হ্যাঁ, বা রিড মোর। সো এখানে মনে করেন আমি একটা কপি করে নিয়ে আসি, লাইক হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটাই কপি করলাম, পেস্ট করলাম, হ্যাঁ। এবার আমি রিলোড দেই, চলে আসছে, তাই না? ক্লিক করলাম, দেখেন ফেসবুক গ্রুপে আসছে না? বাট আমি যদি চাচ্ছি এটা সেম ট্যাবে ওপেন হয়ে একটা আলাদা ডিফারেন্ট ট্যাবে ওপেন হবে, একটা অ্যাট্রিবিউট হবে, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টার্গেট, টার্গেট আন্ডারস্কোর, ক্লিয়ার? রিলোড দেই, আবার ক্লিক করলাম, ডিফারেন্ট ট্যাবে ওপেন হচ্ছে, তাই না? আচ্ছা, সো মনে করেন এবার আরো কিছু জিনিস শিখি। ফেসবুক ইউজ করেন না আপনারা? ফেসবুকে কি করেন? ফার্স্টে যখন ফেসবুক www.facebook.com লেখেন, ফার্স্টে কি আসে? আপনার একটা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দেন, লগ ইন করেন। জিনিসগুলো ম্যাচ করার পরে তো আপনাকে তাদের হোম পেজে নিয়ে যায় বা আপনার প্রোফাইল পেজে নিয়ে যায়। আচ্ছা, সো এই যে আপনি একটা ফর্ম ফিল আপ করেন না, এটা একটা ফর্ম ট্যাগের মধ্যে। আমরা হয়তো ফাংশনাল দেখবো না, ফাংশনাল হচ্ছে ব্যাক এন্ডের কাজ, আমরা ফ্রন্ট এন্ডের ডিজাইনটা কিভাবে করে সেটা দেখবো, তাই না? সো সেটারই একটা পার্ট হচ্ছে আমরা HTML এর ট্যাগগুলো দেখবো, ফর্ম ট্যাগ। সো ফর্ম ট্যাগ লেখা হচ্ছে এভাবে, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ফর্ম ট্যাগ। এর ভিতরে আপনার টোটাল ফর্মটা থাকবে। ওকে, সো এই যে ফেসবুকে আপনারা ইউজ করেন, আমি যদি একটু যাই, এই যে এখানে একটা ইমেল অ্যাড্রেস আর কি আছে, পাসওয়ার্ড। সো আমরা জিনিসটা যদি একটু দেখি এভাবে, এই ইমেল অ্যাড্রেসটা আমরা থাকবে একটা ইনপুট টাইপের মধ্যে। এই ইনপুট ট্যাগটা কিন্তু হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটার কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, জাস্ট সেম অ্যাজ ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগেরও কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, সিঙ্গেল ট্যাগ। বোঝা গেছে ব্যাপারটা? আমরা কিন্তু আজকে দেখলাম HTML এর ট্যাগ ম্যাক্সিমাম ট্যাগেরই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে, বাট এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ইমেজ ট্যাগে কিন্তু ক্লোজিং ট্যাগ লাগে না, ব্রেক ট্যাগে লাগে না। তারপর ঠিক আরেকটা হচ্ছে আমার কি, ইনপুট ট্যাগ। সো ইনপুট ট্যাগের আমরা ফার্স্টে দিতে চাচ্ছি একটা নেম, তাই না? আচ্ছা, এখানে কিছু জিনিস একটু বলে নেই। এই ফর্ম ট্যাগের এখানে অ্যাকশন আর তারপর হচ্ছে মেথড নামে দুটো অপশন থাকে। এটা আপনাদের হয়তো কাজে লাগবে না অ্যাজ এ ডিজাইনার, বাট ইন ফিউচারে যখন আপনি ডেভেলপমেন্টে যাবেন তখন হয়তো দেখলে জিনিসগুলো কি কাজ করে একটু বলি। অ্যাকশন এবং মেথডটা হচ্ছে আপনি যে ফর্মটা ফিল আপ করবেন, এটা একটা সাবমিট করবেন, তাই না? সাবমিট করার মাধ্যমে সে তো ফর্ম ডাটাগুলো ডাটাবেজের মাধ্যমে আপনার ইমেল বা সার্ভারে পাঠাবে। অ্যাকশনটা হচ্ছে কোন পেজের মাধ্যমে পাঠাবে, আর মেথডটা হচ্ছে কোন পোস্ট বা গেট পোস্ট কোন মেথডের মাধ্যমে। এই মেথডটা যখন ব্ল্যাঙ্ক থাকবে সে তখন পিএইচপিতে যখন যাবেন function.php-তে যে রুলসটা আপনি লিখে দিবেন তার কাছে চলে যাবে। বুঝা গেছে? বাট অ্যাজ এ ডিজাইনার আপনার অ্যাকশন এবং মেথড জানা লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, আমি মনে করি এটা রাখলাম না, বলেন কি বলতেছিলেন? আচ্ছা, অ্যাকশন এবং মেথডটা হচ্ছে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, ডাটাবেজে ডাটা সাবমিট করার জন্যই তো ফর্মটা ফিল আপ করবেন। বর্তমানে আমি যে ফর্মটা ডিজাইন করবো এটার ফাংশনাল হবে না, জাস্ট আমি ডিজাইন পার্টটাই করবো, কারণ আমাদের কোর্সে আমরা শুধুমাত্র ডিজাইনটা শিখবো, তাই না? বাট যখন আপনি ব্যাক এন্ড বা অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্টে যাবেন, এই ফর্মটাকে আপনাকে আবার কি করতে হবে, ডাইনামিক করতে হবে। তো এই ডাইনামিকের প্রসেসটা কোন পেজে যাবে এবং কোন মেথডের মাধ্যমে হবে সেটা এখানে থাকবে। বুঝা গেছে? ওকে, সো ঠিক এই যে নেম, এই নেমটা আমার লাগবে না,
কারণ এই নেমটাই তো ধরবে সে, এই নেমের মাধ্যমে আপনি কোন জিনিসটা ফিল আপ করলেন এটাকে ধরেই তো ডাটাবেজে পাঠাবে। So, আমি তো এখন ফাংশন আপ করছি না, so, আমার নেমটাও লাগবে না। ক্লিয়ার? সো টাইপ, আমি চাচ্ছি একটা নেম রাখতে, সো নেম হচ্ছে একটা, নেমের টাইপটা হচ্ছে টেক্সট, এটা রাখলাম। এটা রেখে আমি যদি ব্রাউজারে ওপেন করি দেখি কি অবস্থা। এই যে চলে আসছে একটা ফর্মের মতো, তাই না? এখন দেখেন, হ্যাঁ আচ্ছা, আমি যদি এখানে বলে দেই কি ফিল আপ করবে, হ্যাঁ প্লেস হোল্ডারের মাধ্যমে বলে দিলাম ফুল নেম। এই প্লেস হোল্ডার মানে হচ্ছে ফর্মের ভিতরে যে জিনিসটা থাকবে। এবার আসছে ফুল নেম। এখন আমি কিছু লিখলে কি চলে যাচ্ছে, আর যখন লেখা থাকবে না তখন আমাকে শো করতেছে বা সাজেস্ট করতেছে আমার ফুল নেমটা এখানে লেখার জন্য। প্লেস হোল্ডার মানে হচ্ছে ভিজিটরকে বোঝানো সেই ফর্মের এইখানে কি লিখবে, সেটা ফুল নেম হতে পারে, ইমেল হতে পারে, পাসওয়ার্ড হতে পারে। বুঝা গেছে? এটা আমি কপি করলাম, এরকম আরো মনে করেন নিলাম, এখানে আমি লিখলাম এটার টাইপ হচ্ছে ইমেল। তাহলে এটা প্লেস হোল্ডার তার ফুল নেম হবে না, কি হবে? ইমেল অ্যাড্রেস, তাই না? বা আমি ইমেলে রাখলাম। আসছে, আচ্ছা ইমেল দুইটা হবে না, আসছে না? আচ্ছা আমি যদি একটু নিচে রাখতে চাই, আমি আপাতত একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম। পরের লাইনে আসছে, আরেকটা ইউজ করি, আমরা কিন্তু ভুলও এভাবে ব্রেক ট্যাগ দিয়ে স্পেস দিব না, আমরা সিএসএস এর মাধ্যমে প্যাডিং মার্জিন ইউজ করব ফিউচারে। জাস্ট আমরা আজকে HTML এ শিখছি, দ্যাটস আমরা কোনো প্যাডিং মার্জিন ইউজ করছি না। ক্লিয়ার? আচ্ছা, সো ফুল নেম এবং ইমেল। সো এবার মনে করেন আপনি এখানে ফুল নেম লিখলেন, কিছু একটা লিখলাম, সাপোজ আমি আমার নামে লিখলাম, তারপর হচ্ছে এখানে আমি একটা ইমেল লিখলাম। সো অনেক সময় আমি ইমেল লেখার সময় দেখবেন কি হয়, ইমেল অ্যাড্রেসটা সাজেস্ট করে, তাই না? যদি ব্রাউজারে আগে থেকে ইমেল অ্যাড করা থাকে কোনো ওয়েবসাইটে, তাহলে ইমেলগুলো সাজেস্ট করে। এই সাজেস্টটা যদি না করতে চান, বাই ডিফল্ট সাজেস্ট করে, আমি চাচ্ছি সাজেস্ট করবে না, তাহলে কি করব? না, তাহলে আমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করবো যেটা হচ্ছে অটো কমপ্লিট অফ। তাহলে কি হবে, আমার এখানে আর কোনো ইমেল, ব্রাউজারের ক্যাশে যদি কোনো ইমেল সেভ করাও থাকে সাজেস্ট করবে না। বুঝে গেছে? ক্যাশ মানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যখন facebook.com লেখেন, একটা প্রথমবার যখন ফেসবুকে ঢুকছেন তখন, আর পরবর্তীবার যখন facebook.com এ ঢুকছেন পরবর্তী টাইমে অনেক কম টাইমে লোড হয়, কারণ হচ্ছে আপনার ব্রাউজারের যে স্টোরেজটা আছে সেই স্টোরেজে ক্যাশে এটা ধরে রাখে, এবং সেই ক্যাশ থেকে আপনার ইমেলগুলো সাজেস্ট করে। ঠিক আছে? বাট আমার অটো কমপ্লিট অট মানে হচ্ছে সাজেশন করবে না যত ইমেল সেভ দেবো। ক্লিয়ার? সো এই দুইটা গেল, এবার আমি আরেকটা করি। এবার আমি চাচ্ছি পাসওয়ার্ড, হ্যাঁ, আর প্লেস হোল্ডারে কি থাকবে তাহলে? পাসওয়ার্ড। আর এখানে অটো কমপ্লিটের তো আমার দরকার নেই, তাই না? আর আরেকটা ইনপুট ট্যাগ ইউজ করবো আমি এবার, এটা টাইপ হচ্ছে সাবমিট, আমার ফর্ম সাবমিট করতে হবে। আর এখানে আমাকে প্লেস হোল্ডার না, এখানে আমাকে দিতে হবে ভ্যালু। সো ভ্যালু আমি দিলাম লগইন। আসছে লগইন। এখন আমি সাপোজ লিখলাম, আমি একটু দেখাই এখান থেকে, এবার দেখা যাচ্ছে? আমি এখানে লিখলাম আমার নাম, ইমেল অ্যাড্রেস লিখলাম, পাসওয়ার্ড লেখা। এখন পাসওয়ার্ডটা কিন্তু দেখাচ্ছে না, পাসওয়ার্ডটা কি বুলেট হয়ে আছে, কারণ কি? হ্যাঁ, টাইপটা আমার পাসওয়ার্ড, তাই না? এবার একটা মজার জিনিস দেখেন, আপনার ব্রাউজারে রাইট ক্লিক করবেন, ঠিক আছে? এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্সপেক্ট, আপনি Ctrl+Shift+I ক্লিক করলেও ডিরেক্ট চলে আসবে, অথবা আপনি আপনার ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন, এটাকে বলা হয় ডেভেলপার টুলস।
ক্লিয়ার? ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে এখানে 3টা ডট দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে আপনার এই ইন্সপেক্টটা নিচে রাখতে পারেন, অথবা ক্লিক করে এটাকে আলাদা করে ফেলতে পারেন। এখন আলাদা হয়ে গেছে না? অথবা আপনি এখানে ক্লিক করে লেফটে রাখতে পারেন, ক্লিক করে রাইটে রাখতে পারেন। নর্মালি ডেভেলপাররা কোথায় রাখে? নিচে, ডক টু বটম। ওকে, আচ্ছা। তো এবার আমার এই ইন্সপেক্টে গেলে দেখেন এখানে সব HTML এর কোড দেখাচ্ছে, তাই না? আমি যা যা কোড করছি সব দেখাচ্ছে। আর এই পাশে দেখাবে আমার স্টাইল। আমি তো আজকে কোনো স্টাইল করিনি, বাট আমি যখন স্টাইল করবো আমার স্টাইলে যে সিলেক্টরগুলো আছে সব আমার এই পাশে দেখাবে। ক্লিয়ার? আচ্ছা। তো এই ইন্সপেক্ট এলিমেন্টের কাজটা কি? ইন্সপেক্ট এলিমেন্ট কাজ হচ্ছে আপনি মনে করেন কোনো একটা জিনিস ফিক্স করবেন। হ্যাঁ, এই যে এখানে একটা রাইট অ্যাঙ্গেল সাইন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন ব্লু হয়ে গেছে না এটা? এবার আপনি আপনার ব্রাউজারে যে কোনো একটা জিনিস ধরেন, যেটাই ধরেন, সাপোজ এটা ধরলেন, দেখেন সেই আপনাকে কই নিয়ে যাচ্ছে? ওইটার পরে নিয়ে যাচ্ছে, তাই না? আবার দেখাই, মনে করেন আমি একটা হেডিং ট্যাগ দেখলাম, এই যে দেখেন H4 ট্যাগে নিয়ে গেছে না? আবার দেখাই, এই যে H6 ধরলাম, এখন কি H6 এ নিয়ে গেছে না? তাহলে হচ্ছে আমি এটা সিলেক্টরের মাধ্যমে আমি আমার HTML এর যে কোনো একটা কোড ধরলে সেটা আমাকে শো করবে। সো এখানে মনে করেন এই পাসওয়ার্ডটা কি আছে? টাইপ পাসওয়ার্ড আছে না? তা ব্রাউজারে অনেক সময় দেখলে এরকম ইমেল আর পাসওয়ার্ড আমরা দেখি না। সো এই ইন্সপেক্টর যদি আপনি এবার এসে পাসওয়ার্ডের জায়গায় এখানে ডাবল ক্লিক করে পাসওয়ার্ডটা কেটে টেক্সট লেখেন, পাসওয়ার্ডটা শো করুন। বুঝা গেছে? সো এইভাবে অনেক সময় আপনি কাজ করতে পারেন। উল্টাপাল্টা করবেন না, ভালো কাজ করবেন। ঠিক আছে? সো ইন্সপেক্টর কাজ মানে কিভাবে ডেভেলপার টুলস কাজ করে বোঝা গেছে? আমরা ইন্সপেক্টরের মাধ্যমে সব কাজই করব। যখন আমরা কাজ করব প্রজেক্ট, এটাই আমরা করব, কারণ বারবার আমরা ডিজাইন করে চেঞ্জ করে তো আমরা লোড দেব না, আমরা এখান থেকে লাইভে চেঞ্জ করব, সেটাই আমরা দেখতে পাবো। কারণ ইন্সপেক্টরের মাধ্যমে আপনি যা চেঞ্জ করবেন ব্রাউজারের সাথে সাথেই দেখাবে ওটা। ক্লিয়ার? অ্যাটম না ব্র্যাকেটস দরকার নাই। আমি ইন্সপেক্টরে কাজ করলে ব্র্যাকেটসেরও দরকার নেই। ঠিক আছে? বাট আপনি ইউজ করতে চাইলে এক্সটেনশন ইউজ করতে পারেন, বাট আমি এক্সটেনশন ইউজ করি না, জিনিসগুলো ভারী করে ফেলে। ঠিক আছে? ভাইয়া আমি তো মানে ব্র্যাকেটসে করতে পারি। নো প্রবলেম। আমি তো বললাম ক্লাসের শুরুতে যে যেটা ইউজ করেন কমফোর্টেবল সেটা ইউজ করেন। আমি দুইটা ইউজ করি, একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আর একটা হচ্ছে সাবলেম। ভিজুয়াল স্টুডিওতে মেনলি হচ্ছে আমি আমার প্রোগ্রামিংয়ের কাজগুলো করি, আর সাবলেমে হচ্ছে ডিজাইনের কাজগুলো করি। ভিজুয়াল স্টুডিও কোডে মনে হয় ওয়ার্ডপ্রেস নিয়ে না, ওয়ার্ডপ্রেসের কাজগুলো, ওয়ার্ডপ্রেসের পিএইচপির কাজগুলো আমি সাবলেমে করি। ভিজুয়াল স্টুডিও কোডে আমি রিয়েক্টের কাজ করলে বা জাভাস্ক্রিপ্টে কোড করলে ওইখানে করে, কারণ ওইখানে কিছু স্নিপেট পাওয়া যায় যেগুলো আমার কাজ করতে, আমাকে যখন ক্লায়েন্টের কাজ করতে আমার অনেক টাইম সেভ করে। আবার হচ্ছে হ্যাঁ, ওকে, বাট ইন দ্য এন্ড কোড এডিটর সবই সেম, ভিজুয়ালটাই জাস্ট ডিফারেন্ট, তাই না? ভিউটাই ডিফারেন্ট, কাজ তো সব সেমে করে। সব বাদ দেন, আপনি একটা টেক্সট ফাইলকে HTML করে ওইখানে কোড করে রান করেন, কাজ করবে না? ব্রাউজারে করবে তো, তাই না? যখন কোড এডিটর ছিল না তখন মানুষ কাজ করে নাই, করছে। আচ্ছা, সো আমরা তাহলে ফর্ম কিভাবে করে কাজ করে আমরা দেখতে পারলাম, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি যদি লগ ইনে ক্লিক করি, দেখেন আমি সাপোজ কিছু একটা ফিল আপ করলাম, এখানে ফিল আপ করলাম, এখানে লগ ইন ক্লিক করলাম, একটা রিলোড নিচ্ছে না? জিনিসটা কি বুঝতে পারছেন? এই যে একটা রিলোড নিচ্ছে না? রিলোড নেওয়ার মানে হচ্ছে আমার ফর্মে আমি যে ডাটাগুলো দিলাম সেগুলো যদি ব্যাকএন্ডে কানেক্টেড থাকতো ডাটাবেস, সে ব্যাকএন্ডে পাঠিয়ে দিত। আচ্ছা, তাহলে এটা টাইপটা হওয়ার জন্য আমাকে সাবমিট রাখতে হবে। আমি যদি এখানে টাইপটা সাবমিট না রাখে বাটন রাখি, তাহলে কি হবে দেখেন, এ কিন্তু রিলোড নিচ্ছে। এবার সো ফর্মের ক্ষেত্রে আমার বাটনটা হবে টাইপ সাবমিট, আর নর্মাল বাটনের ক্ষেত্রে আমার বাটনের টাইপ কি হবে? বাটন। বলেন।
আচ্ছা দেখাই তাহলে বুঝবেন। মনে করেন আমি একটা বাটন নিলাম, ওকে, এখানে এবার আমি লিখলাম টাইপ বাটন, ঠিক আছে। রিড মোর। এবার ফর্মের ক্ষেত্রে আমি লিখলাম সাবমিট। জিনিসটা এবার দেখেন, আমি যখন লগ ইন বাটনে ক্লিক করছি, এটা টাইপ কি সাবমিট। দেখেন একটা রিলোড নিচ্ছে, দেখছেন, মানে হচ্ছে আমার ফর্মের যে ডাটাগুলো আছে সে ব্যাকএন্ডে পাঠানোর জন্য বলছে। আর যখন আমি বাটনে ক্লিক করছি সে কি কোনো রিলোড নিচ্ছে, সে হচ্ছে আরেকটা পেজে পাঠানো। যদি আমার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ থাকতো আরেকটা ডিফারেন্ট পেজে পাঠাতো। এটা হচ্ছে দুইটা টাইপের মধ্যে ডিফারেন্স। সাবমিটটা হচ্ছে আপনার টাইপ, নট অ্যাট্রিবিউট। বুঝতে পারছেন? আপনি বাটন ট্যাগ ইউজ করো, ওইখানে টাইপ যদি সাবমিট দেন তাহলে একটা সাবমিটের মতো কাজ করবে। ক্লিয়ার? আবার ইনপুট ট্যাগের টাইপের ভিতরে যদি আপনি বাটন দেন সেটা বাটনের মতো কাজ করবে। ক্লিয়ার? ওকে, সো আমাদের মোটামুটি HTML ট্যাগ অনেকটুকু দেখে ফেলছি। আমরা এখন একটা ব্রেকে যাব। ব্রেকের পরে আমরা HTML এর সাথে কিছুটা CSS দেখব, একবারে মনে করেন 1%। আর এরপরে আজকের অ্যাসাইনমেন্ট কি থাকবে, কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, কোথায় সাবমিট করবেন, কিভাবে হোস্টিং নিয়ে কাজ করবেন, এগুলো দেখব। আর হচ্ছে আপনাদের সিআর সিলেকশনের কাজটা করব। ঠিক আছে? সো আপনারা অনেকে ঘুমাচ্ছেন, পিছনে দেখতে পাচ্ছি। সো চাটা খেয়ে আসেন, যান। HTML এর অনেকগুলো ট্যাগ দেখলাম, হ্যাঁ। সো আমরা একটু CSS দেখব, তারপর কি অ্যাসাইনমেন্ট থাকবে সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, আচ্ছা, CSS মানে কি, কাজ কি, একজন বলেন, কে বলবেন? আপনি বলেন CSS মানে কি। CSS এর মিনিং অ্যাব্রিভিয়েশনটা বলেন। ক্যাসকেডিং স্টাইল শিটস। গুগল করবেন, ঠিক আছে। আচ্ছা, CSS এর কাজ কি? ডেকোরেটেডের কাজ, ডেকোরেশনের কাজ, তাই না? আবার ওই যে আগের এক্সাম্পলে চলে যায়, কনস্ট্রাকশন বিল্ডিং এর বেসিক স্ট্রাকচারের পরে চারপাশে যে ডেকোরেশনের কাজটা করে সেই কাজটা ওয়েবের CSS করে। কঙ্কালেরও মতো চারপাশে যে চুল, নাক, চামড়া, এই কাজগুলো হচ্ছে ওয়েবের CSS করে, ডেকোরেট করা, তাই না, ডিজাইন করা। আচ্ছা, CSS কয় প্রকার, কি কি? ওকে, CSS 3 প্রকার: ইনলাইন CSS, ইন্টারনাল CSS, এক্সটার্নাল CSS। ইনলাইন CSSটা হয় যেটা আমরা HTML ট্যাগের ভিতরে লিখি, ইন্টারনাল CSSটা হচ্ছে যেটা আমরা HTML ডকের ভিতরে লিখি, আর এক্সটার্নাল CSSটা হচ্ছে যেটা আমরা একটা ডিফারেন্ট ফাইলে লিখে ইন্টারকানেক্টেড করব। আমরা আমাদের প্রজেক্টে এক্সটার্নাল CSS ইউজ করব, ইনলাইন CSS ইউজ করবোই না। আর ইন্টারনাল CSSটা শুধুমাত্র আমরা ইমেল টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে ইউজ করব। ক্লিয়ার? ওকে, সো আমরা একটু দেখি 3টা CSS। হ্যাঁ, ইনলাইন CSS, সাপোজ এই যে দিস ইজ হেডিং ট্যাগ, এখানে আমরা একটু ডেকোরেট করতে চাচ্ছি বা H2 ট্যাগে। আমরা এখানে লিখলাম স্টাইল। যখন আমরা CSSটাকে HTML ট্যাগের ভিতরে রাখবো তখন স্টাইলটা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করবে। ক্লিয়ার? HTML ট্যাগের ভিতরে স্টাইলটা কি হিসেবে কাজ করবে? স্টাইল কিন্তু এমন একটা প্রপার্টি যেটা ট্যাগ এবং অ্যাট্রিবিউট দুইটাই কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এখানে জিনিসটা কাজ করে এভাবে, প্রপার্টি কোলন বেলো, ঠিক আছে। সো আপনি এখানে মনে করেন লাইক লিখলেন প্রপার্টি, মনে করেন আপনার 5 কাঠা জমি আছে, হ্যাঁ, প্রপার্টি হচ্ছে আপনার জমি, ভ্যালু কত? 5। তারপরে মনে করেন আপনার হচ্ছে গরুর 4টা পা, মানুষেরও কিন্তু 2টা পা, তো দুইটার প্রপার্টি কি? লেগ, কিন্তু ভ্যালু ডিফারেন্ট, তাই না? সো ভ্যালু চেঞ্জ হবে। আমরা আরেকটু অ্যাডভান্স আমরা এক্সাম্পল দেখবো, তারপর আগে আমি দেখি কিভাবে কাজ করে। সো আমি বললাম এটা প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আর প্রপার্টি হিসেবে আমি ইউজ করলাম, ভ্যালু হিসেবে ইউজ করলাম কি? রেড, সেমিকলন, ডান। প্রপার্টি কোলন ভ্যালু সেমিকলন, আসছে। আমি যদি আরেকটা
অ্যাড করতে চাই প্রপার্টি। এবার আমি চাচ্ছি ভিতরে যে টেক্সটার কালার সেটা আমরা চাচ্ছি হোয়াইট কালার, 6টা মানে হচ্ছে হোয়াইট কালারের হেক্সাডেসিমাল কোড আমরা দেখবো। হ্যাঁ, অথবা আপনি ডিরেক্ট হোয়াইট লিখলেও আসবে। আসছে, কালারটা হোয়াইট কালার হয়েছে, বোঝা গেছে? সো এই যে আমরা সিএসএস কোডটা লিখলাম এটা হচ্ছে ইনলাইন সিএসএস, ক্লিয়ার? এবার আমরা যদি ইন্টারনাল সিএসএসটা কিভাবে লিখতে পারি, ইন্টারনাল সিএসএসটা আমরা লিখবো কোথায়? হেড ট্যাগের ভিতরে। এখানে এবার এসে আমরা কি করব, একটা স্টাইল ট্যাগ কল করব। স্টাইলটা আগে কি হিসাবে কাজ করতো? অ্যাট্রিবিউট। এবার হচ্ছে একটা সিলেক্ট করব কাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। মনে করেন আমরা h4টাকে চেঞ্জ করতে যাচ্ছি, তো h4 হচ্ছে HTML এর একটা ট্যাগ, তাই না? h4 কে সিলেক্ট করলাম। এবার একে কি প্রপার্টি, কি কোন প্রপার্টি চেঞ্জ করতে যাচ্ছি, তো এটা কি করতে যাচ্ছেন বলেন? ব্যাকগ্রাউন্ড কালার। এবার কি দিবেন বলেন? সাপোজ ইয়েলো দিলাম, হ্যাঁ, আর কালার দিলাম ব্ল্যাক, 161616। ওকে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড, হচ্ছে ব্ল্যাক এর, যদি ব্ল্যাক লিখি তাও হবে। আসছে, বুঝা গেছে? ইন্টারনাল সিএসএস কিভাবে লেখে বোঝা গেছে? এক্সটার্নাল সিএসএস আজকে দেখবো না। ওকে, দুইটাই কি ইন্টারনাল? না, একটা ইনলাইন আর একটা ইন্টারনাল। ইনলাইন সিএসএসটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের ভিতরে লিখতে হয়, আর ইন্টারনাল সিএসএসটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে লিখতে হয়। ইন্টারনাল, ইনলাইন আর ইন্টারনাল। ক্লিয়ার? এটা যেটা হবে এটা ইনলাইন। ইন্টারনাল। আবার একটু বলি, সিএসএস 3 প্রকার, রিল্যাক্স। হ্যাঁ, সিএসএস 3 প্রকার, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএসটা থাকবে এইচটিএমএল ট্যাগের ভিতরে অ্যাজ এ অ্যাট্রিবিউট, ক্লিয়ার? ইন্টারনাল সিএসএসটা থাকবে হেড ট্যাগের ভিতরে সেম ডিরেক্টরিতে, আর এক্সটার্নাল সিএসএসটা হবে একটা ডিফারেন্ট ফাইলের মতো, যেটা আমরা আজকে দেখব না। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন নাই? বলেন। যেটা ইন্টারনাল সিএসএস সেটা তো আমাদের দরকার নেই, কারণ হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস করব। এটা কি আমরা ইনলাইন সিএসএসটা করব না কখনো, বাট ইন্টারনালটা করব। ইন্টারনালটা কখন করব একটু বলি। হ্যাঁ, আপনি একটু দেখেন এই ফাইলটা, এই যে index.html ফাইলটা, এটা কি একটা ফাইল? আমি যখন সিএসএস করব তখন আমাকে কি করতে হবে? আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হতে পারে। সেখানে গিয়ে আমার, আজকে আমরা দেখবো না, তারপর একটু বলি আপনাকে, আলাদা একটা ফাইল ক্রিয়েট করতে হবে। style.css এক্সটেনশনটা হচ্ছে সিএসএস, দেন হচ্ছে এই ফাইলটাকে আমাকে ইন্টারকানেক্টেড করতে হবে হেড ট্যাগের মাধ্যমে। এখন তার মানে কি দুইটা আলাদা ফাইল হয়ে গেল। তাহলে ইন্টারনাল সিএসএসটা কেন ইউজ করব? কোশ্চেন থাকবে না। ইন্টারনাল সিএসএসটা ইউজ করব আমরা যখন চাচ্ছি আমাদের একটা ইভেন্ট টেমপ্লেট ডিজাইন করব। ইভেন্ট টেমপ্লেট ডিজাইনের প্রথম শর্ত হচ্ছে আপনার ফাইল একটাই আছে, index.html, এটার সাথে কোনো আলাদা ফাইল থাকতে পারে। তখন আমরা ইন্টারনাল সিএসএস করব। সিএসএস এর কোডগুলো html এর থাকবে, বুঝা গেছে? আর যখন আমরা আমাদের প্রজেক্ট করব তখন সবসময় আমরা এক্সটার্নাল সিএসএস, ক্লিয়ার? তো ইন্টারনাল সিএসএসটা আপনারা ইভেন্ট টেমপ্লেটের ক্ষেত্রে দেখতে পারবেন, বাট কাজ সেম কাজই করে। ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস সেম কাজই করে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ইনলাইন সিএসএসটা কিন্তু সেম কাজ করবে না। কিভাবে করবে না সেটার একটা ইমপ্লিমেন্টেশন দেখি। আমি h4 ট্যাগ কল করলাম, হ্যাঁ, এই h4 ট্যাগটাকে এবার আমি কপি করি, কপি করে এই টেবিল ট্যাগের নিচে নিয়ে আসলাম। দেখেন আমার এই h4 ট্যাগও যে ডিজাইনটা পাচ্ছে, উপরে h4 ও সেম ডিজাইনটা পাচ্ছে, কারণ আমি ইন্টারনাল সিএসএস এ বলে আসলাম যে h4 যা থাকবে সবার সেম প্রপার্টি পাবে, এই প্রপার্টির ভ্যালু এটা হবে। বাট আমার কাজের ক্ষেত্রে তো এমনও হতে পারে উপরেরটা একটা ডিজাইন, নিচেরটা আলাদা ডিজাইন, তাই না? তখন আমি কি করব? তখন এক্সটার্নাল ক্লাস করতে পারবো। তখন হচ্ছে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা ইনলাইনে করতে পারি, এই h4 এসে আমরা ইনলাইন সিএসএস করতে পারি। লাইক আমি যদি একটু দেখাই, স্টাইল ট্যাগ করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, আর কালার দিলাম হোয়াইট।
চেঞ্জ হয়েছে? বাট আমি তো বলছি আমি কখনো ইন্টারনাল ইনলাইন সিএসএস ইউজ করবো না, সেটা হোক ইমেল টেমপ্লেট, সেটা হোক আমার প্রজেক্ট। তাহলে এখানে আমি আসলে কি করব? তখন এখানে কাজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পুরোটা কাটেন, আপনাকে একটা ক্লাস কল করতে হবে, বুঝতে পারছেন? এবারে ক্লাসের নাম দেন, যে কোনো একটা নাম দেন। আর ক্লাস কল করবেন সবসময় একটা মাথায় জিনিস রাখবেন, ক্লাসের মূল শর্ত হচ্ছে স্মল লেটারে লিখবেন, আর একের অধিক থাকলে মাঝখানে ড্যাশ দিবেন। সব ট্যাগে কি আমার স্মল লেটারে লেখা লাগে? ডেফিনেটলি স্যার ক্লাসে ক্লাস আগে ওনারটা অ্যান্সার দিই। আপনি HTML ক্যাপিটাল লেটারে লেখেন, কাজ করবে, সমস্যা নাই। CSS সবসময় স্মল লেটারে লিখবেন, বাট সবকিছু স্মলে লিখবেন, স্ট্যান্ডার্ড রুলস। ওকে। আর ক্লাসের কাজটা হচ্ছে যদি আমার দুইটা সেম ট্যাগ থাকে, বাট আমি যখন ইন ফিউচারে ডিপ রিকোয়েস্ট করবো সেম HTML ট্যাগ থাকে, বাট আমি ডিফারেন্ট ডিজাইন চাচ্ছি, তখন আমাকে ক্লাস কল করতে হবে। বুঝা গেছে? আর ক্লাস কল করার মূল শর্ত হচ্ছে আমি অবশ্য ওয়ার্ডে লিখবো, কোনো নিউমেরিক নাম্বার হবে না, ক্যাপিটাল নাম হবে না। লাইক হচ্ছে আপনি 1 2 3 দিয়ে শুরু করতে পারবেন না। 4 লিখছি, কিন্তু আমি এটাকে ওয়ার্ডে লিখছি না, আপনি ডিরেক্ট 4 লিখবেন না। ক্লিয়ার? সো ক্লাসটা কল করবেন এভাবে, এবং একের যদি অধিক ওয়ার্ড থাকে তাহলে দুইটা অ্যাড করবেন কিভাবে? মাঝখানে একটা ড্যাশ দিয়ে। অনেকেই আন্ডারস্কোর দিয়ে দেয়, বাট আপনারা ড্যাশ দিয়ে দিবেন। ওকে। আচ্ছা, এবার আমি এই হেড 4 ক্লাসটাকে কল করি। এখন এই যে আমি এই ক্লাসটা কল করলাম, এটা কি আমার নিজের দেওয়া একটা কাস্টম ক্লাস না? এটা কি HTML এর কোনো প্রপার্টি বা HTML এর কোনো ট্যাগ? আগেরটা কি ছিল? H4 ছিল HTML এর একটা ট্যাগ। এই ক্লাসটাকে এবার আমি স্টাইল ট্যাগে রেখে দিয়ে এসে কল করলাম। সরি, ক্লাসটা কপি করতে হয়নি মনে হয়। কপি করবেন না, স্পেলিং মিস্টেক করা যাবে না। ওকে, দিলাম একটা কালি ব্র্যাকেট দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, কি দেওয়া যায়, সায়ান, আর কালার দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, বাট আসলো না কেন বলেন তো? সে কিন্তু H4টাই পাইছে। ক্লাসটা হচ্ছে আমার নিজের দেওয়া একটা এলিমেন্ট, তাই না? সো নিজের দেওয়া এলিমেন্টের আগে, ক্লাসের আগে ডট, আইডির আগে হ্যাশ দিতে হয়। আইডি একটা ডিফারেন্ট জিনিস, এটা আমরা পরে শিখব। এবার আসছে? বুঝা গেছে কিভাবে ক্লাস কল করতে হয়? আচ্ছা, আইডি জিনিসটা হচ্ছে, আইডি যখন আপনি দিবেন, আপনি আইডি জাস্ট সেম কল করতে পারেন, এখানে আইডি কল করতে পারেন। এই জায়গায় ক্লাসের জায়গায় আপনি আইডি কল করেও ডিক্লেয়ার করতে পারেন। লাইক হচ্ছে আমি এটা এইভাবে দিলাম, আইডি হেড 4, এখানে এসে জাস্ট হচ্ছে ডটের আগে আমাকে কি কল করতে হবে? হ্যাশ। সো আমি এটা এইভাবেই রাখলাম, বাট একটা জিনিস মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আইডি এবং ক্লাসের মধ্যে ডিফারেন্সটা কি? ইন্টারভিউ বোর্ডের প্রথম কোশ্চেনটা এটাই জিজ্ঞেস করবে অ্যাজ এ ডিজাইনার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস এবং আইডি? সো আপনি বলবেন কোশ্চেনটার অ্যানসারটা হবে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ক্লাস এন্ড আইডি ইন রেসপেক্টিভ অফ সিএসএস। সিএসএস এ কোনো ডিফারেন্সটা নেই। আপনি আইডি তো কল করলে ক্লাস যেভাবে কাজ করবে, ক্লাসও কল করলে সেভাবে কাজ করবে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আইডি হতে হয় ইউনিক, ক্লাস হচ্ছে রিপিটেড। লাইক হচ্ছে আপনার এই ব্যাচ সিটিজি 420 মিন্স আপনার সবাই, বাট আমি স্পেসিফিক আপনার নাম কি? ফাহিম। ফাহিম হচ্ছে আইডি, কারণ ফাহিম এখানে শুধু ওকে মিন করা, আর 420 মিন করা হচ্ছে আপনাদের সবাই। সো আইডি হচ্ছে ইউনিক আর ক্লাস হচ্ছে রিপিটেড। এইটার মেইন ডিফারেন্সটা কোথায় পাবেন জানেন? যখন আপনি জাভাস্ক্রিপ্টে যাবেন, সিএসএস এ পাবেন না। জাভাস্ক্রিপ্টে যখন আপনি ডম ম্যানিপুলেশনে যাবেন, তখন আপনি কোনো কিছু ক্যাচ করার জন্য আইডি কল করে করতে হয়, এবং ওই ক্যাচ করার সময় একের অধিক আইডি থাকলে ওটা কাজ করবে। কোনো একটা প্রপার্টি বা কোনো একটা ডিপ যদি আইডি রিপিটেড হয় তখন কাজ করে। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এটা ইমপ্লিমেন্টার জাভাস্ক্রিপ্ট ক্লাসে পাবেন, জাস্ট মাথায় রাখবেন। হ্যাঁ, আর দরকার হলে আরেকটু গুগল করে নেবেন। ক্লিয়ার? সো এই কোশ্চেনটা কিন্তু ইন্টারভিউতে ফার্স্টে জিজ্ঞেস করবে ওয়েব ডিজাইনার হিসাবে, ক্লাস এবং আইডির মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার? ওকে। সো আজকের ক্লাসে মোটামুটি টোটাল টপিকটা ছিল এটা, কারণ আমি শুরুতে এত প্রেশার দিব না।
আজকের ক্লাসের টপিকসে যা শিখলেন এই জিনিসগুলো শিখে আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে এটা নিয়ে একটু ডিসকাস করি। ডাব্লিউসি স্কুলে কি মানে আপনি এখন যেগুলো বলবেন HTML এর ট্যাগগুলো দেখবেন। ওইখানে কি সিএসএস এর এইগুলো বলেন আপনি এতক্ষণ যা বললেন এগুলো পাওয়া যাবে না? হ্যাঁ সব পাওয়া যাবে, আপনারা জাস্ট একবার করে করবেন, ইমপ্লিমেন্ট করবেন। এমনও হতে পারে এখানে সবকিছু আমাদের লাগবেও না। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে নেক্সট ক্লাসে একটা রেজুমে বানানো, পার্সোনাল রেজুমে, ঠিক আছে? রেজুমেটা হবে এরকম, এখানে আপনার ডিটেইলস গুলো থাকবে, লাইক হচ্ছে এখানে একটা আপনার ইমেজ থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার পার্সোনাল ডিটেইলস গুলো থাকবে এখানে, সেটা আনঅর্ডার লিস্ট বা লিস্ট আইটেম যেভাবে আপনি দেন। তারপর হচ্ছে আপনার এডুকেশন থাকবে এখানে, তারপর হচ্ছে আপনার কোনো জব এক্সপেরিয়েন্স থাকবে সেটা থাকবে, আর লাস্ট হচ্ছে আপনার একটা সিগনেচার থাকবে। কোনো আপনি যদি ক্যাচি করতে চান করতে পারেন, সমস্যা নেই, বাট আজকের ক্লাসে যা শিখছেন তা ইউজফুলি করলে হবে, ঠিক আছে? টেবিল তো দেখে করার দরকার নেই। টেবিল না, আপনি জাস্ট HTML ট্যাগ ইউজ করবেন। ওখানে কি বর্ডার ট্যাগ দেবেন? বর্ডার ট্যাগ না দিলেও হবে, আমি একটা ডিজাইনটা ওই ব্রাউজার হিসেবে দেখাইছি, বুঝা গেছে? ক্লিয়ার? সো এই জিনিসটা কি হবে? ইমেজ আপলোড, ইমেজ দেখাবেন, ইমেজটা কপি করে দিবেন, সেই ইমেজটা ছবি থাকবে, এটাই আপনার কাজ। সিগনেচার বুঝছেন নাই? সিগনেচার করলেন, ছবি তুললেন, ছবিটা ফোল্ডারে থাকবে, লিংক আপ করবেন। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জিপ করে ফাইলটা পাঠাচ্ছি। কিভাবে সাবমিট করবেন সেটা আমি পরে দেখাই, আগে অ্যাসাইনমেন্ট বুঝছেন কিনা সেটা বলেন। কি ট্যাগ ইউজ করবে? আপনার ইচ্ছা, যা শিখছেন সব ইউজ করেন, বুঝতে জাস্ট হচ্ছে আপনার প্র্যাকটিসটা হয়, দ্যাটস ইট। ক্লিয়ার? অ্যাসাইনমেন্টে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে এবার আসি কোথায় দিবেন, কিভাবে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কোর্স ক্যালেন্ডার। অ্যানাউন্সমেন্টে দিলাম, আর দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই যে আপনার অ্যাসাইনমেন্টটা কিভাবে দিবেন, এখানে এসে দিবেন, ঠিক আছে? কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি, অ্যাসাইনমেন্টের লিংকটা দিয়ে দিই। ওকে, এবার কোশ্চেন থাকতে পারে, আমি তো অ্যাসাইনমেন্টটা করলাম, ফোল্ডারে থাকলো, সেটা কিভাবে দেবো, তাই না? এই যে জিনিসগুলো তো আমার কম্পিউটারে, আমি কিভাবে চেক করব, লাইভে কিভাবে দেখব? এটার জন্য চলে যাবেন গিটহাব, গিটহাবে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট তো করতে পারবেন, রাইট? অ্যাজ ইউজুয়াল ফেসবুকে অ্যাকাউন্ট করেন না, এই যে জয়েন গিটহাবে যাবেন, এখান থেকে আপনার নাম, ইমেল অ্যাড্রেস যা যা আছে সব দিয়ে দিবেন, দেন ইমেলটা ভেরিফাই করবেন, করার পরে এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এরকম একটা হোম পেজ আসবে, আসার পরে যে এখানে প্লাস দেখতে পাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আসতেছে নিউ রেপোজিটরি, ক্লিক করবেন। এখানে এবার দেন আপনি কিছু একটা নাম দেন, হ্যাঁ, রেজুমে 420, হ্যাঁ, ওকে, বা আপনি এখানে আপনার নাম দেন বা যা মুছে দেন। এখানে ডেসক্রিপশন কিছু একটা লিখতে চাইলে লিখতে পারেন, HTML CSS, এটা অবশ্যই পাবলিক থাকবে, ঠিক আছে? অ্যাড এ রিডমি ফাইল চেক থাকবে,
ভিডিও হচ্ছে, সমস্যা নেই, ভিডিও দেখে আরেকবার দেখে নেবেন। ক্রিয়েট দেবেন, ক্রিয়েট দেওয়ার পরে এই যে এরকম অপশন আসছে, তাই না? এবার আমি কি করব, যা যা করলাম, হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে ড্র্যাগ করতে পারেন তো, এই যে সবগুলো সিলেক্ট করে এই যে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে এই যে ড্রপ টু আপলোড ইউর ফাইলস লেখা আসছে, ছেড়ে দাও, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কোনো একটা ফাইল হয়তো এমটি আছে, এর জন্য ওটা আপলোড হয়নি। আমার কি ড্রপ হয়েছে? এটা আরেকবার দেখি, এটা খেয়াল রাখবেন ড্রপ হয়েছে কিনা। এই যে এবার হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে লেখা আসবে, এই যে আপলোডিং হচ্ছে, হ্যাঁ, 3টা ফাইল। ওকে, আপলোড হওয়ার পরে দেখবেন এটা কি মেইন ব্রাঞ্চ হিসেবে আছে কিনা। নরমালি বাই ডিফল্ট মেইন ব্রাঞ্চে থাকে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। কমিট চেঞ্জেস দিবেন, দেওয়ার পরে একটু প্রসেসিং হইতে সময় লাগতে পারে। আজকে হয়তো আমার ফাইল ছোট দেখে কম সময় লাগছে, আপনাদেরও কিন্তু অনেক সময় লাগতে পারে যখন 3-4 হাজার কোড থাকবে বা 100-200 ইমেজ থাকবে। সো অপেক্ষা করবেন, করার পরে আপলোড হয়ে গেছে না? এবার একটা কাজ করবেন, এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে নিচে যাবেন, গিটহাব পেজেস নামে একটা অপশন আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখান থেকে ব্রাঞ্চটা আবার সিলেক্ট করে দেন, মেইন ব্রাঞ্চ। কারণ আমার মনে আছে আমি মেইন ব্রাঞ্চে দিছিলাম। এবার কি করব, সেভ করার পরে আবার নিচে আসেন, একটা লিংক আসছে, ওপেন করেন, কিছু আসেনি। হ্যাঁ, সার্ভারে আপলোড হতে একটু সময় লাগে। এটা শেষে index.html দিলাম, কারণ আমার ফাইলের নাম index.html, মনে আছে? আসছে? ক্লিয়ার? এবার এই লিঙ্ক যে কেউ দেখতে পারবে যে কোনো জায়গা থেকে। এবার কপি করেন, কপি করে আপনার অ্যাসাইনমেন্ট শিটে আসেন, এখানে এসে কমেন্ট করেন, লিঙ্কটা পেস্ট করেন, কমেন্ট ডান। এটা আবার ক্লিক করেন না, হ্যাঁ, ক্লিক করলে চলে যাবে। কমেন্ট করা ডান। এবার আমি এসে আপনার অ্যাসাইনমেন্টটা চেক করব। কোনো কনফিউশন? না, অ্যাসাইনমেন্ট 1-এ এসে আমি রাইট ক্লিক করে কমেন্টে যাব, কারণ আপনি পেস্ট করার অপশন আপনাকে দেওয়া হয়নি। দেন হচ্ছে আপনি এখানে করবেন কমেন্ট। ওকে, পেস্ট করার অপশন দেই না, কারণ আপনাদের মনে অনেকে দুষ্ট আছেন তো, অনেকের অ্যাসাইনমেন্ট অফ করে দেন, তো এর জন্য আর কি। শুধু কমেন্ট করতে পারবেন, আমরা কি কমেন্টে যে শুধু কমেন্ট করবেন না। এই কমেন্টসে কমেন্ট না, আপনি এখানে এসে রাইট ক্লিক করে কমেন্ট করবেন, কমেন্ট করে লিঙ্কটা কপি করে পেস্ট করে এই কমেন্টে ক্লিক করবেন। দ্যাটস ইট, আর কিছু করার দরকার নেই। এই টিক চিহ্নতে আবার ক্লিক করতে যায় না। দ্যাটস ইট। এই যে এখানে আসলে আমি আপনার অ্যাসাইনমেন্টটা দেখতে পাবো। আচ্ছা, এটা কি অবস্থা আছে একটু দেখি। আমি আপনাদেরকে কমেন্ট অপশনটা দিয়ে দিলাম। ওকে, কিচ্ছু করতে হবে না, জাস্ট হচ্ছে এখানে আসবেন। আসার পরে মনে করেন আপনারা অনেক ধরনের পোস্ট টোস্ট করবেন, তাই না? রিলোড দিবেন একটা, এখানে দেখবেন শুধুমাত্র আমি যে পোস্টগুলো দিচ্ছি সেগুলো পাবেন। এই যে এখান থেকে অ্যানাউন্সমেন্টে যাবেন, দেখতে পাচ্ছেন? ক্লিক করেন, দেখতে পাচ্ছেন কোর্স ক্যালেন্ডার। দাঁড়ান, এটা আমি অ্যানাউন্সমেন্টে দিয়ে দিই, তাহলে হচ্ছে আপনার আর খোঁজা লাগলো না। সেটা তো অ্যানাউন্সমেন্ট হিসাবেই আছে। এই যে এটা, ওকে, অ্যানাউন্সমেন্ট করে দিলাম।
এখন আপনি জাস্ট হচ্ছে অ্যানাউন্সমেন্টে গেলে আমি যে যে পোস্টগুলো দিচ্ছি ওগুলো পাবেন। বলেন, আপনি অ্যাড হন নেই, নাম বলেন। সাইফুল ইসলামকে আপনার ছবি কই? এটা আপনি? আচ্ছা, আর কেউ আছেন অ্যাড হন নেই? না, অ্যাড রিকোয়েস্ট পাঠান এই যে facebook.com/group/420। ভাইয়া আমাদেরকে তো আপনি বাকি গিগ টিগ সম্পর্কে সবই জানাবেন, হ্যাঁ? তো- ওটা বহু দূরের ব্যাপার, না মানে ওইটা তো কিছু না। বললাম তো ওটা বহু দূরের ব্যাপার। ইব্রাহিম শিমুলকে ওকে। সো অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আরেকটা ঝামেলা হইতে পারে আপনাদের, সেটা হচ্ছে অনেক সময় আপনাদের গিটহাবের ঝামেলা হইতে পারে, গিটহাবের প্রবলেম হতে পারে। সো গিটহাবের যদি প্রবলেম হয় আপনারা নেটলিফাই একটা আছে সেটা দেখতে পারেন, আর ওটাও দরকার নেই, আপনারা গুগল ড্রাইভে আপলোড করে দিন তাহলে হবে। গুগল ড্রাইভে আপলোড করতে পারেন, যাবেন নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করেন, লাইক হচ্ছে আপনার নাম, ঠিক আছে? আমি সাপোজ আমার নামটাই দিলাম, ক্রিয়েট দিলাম, আর হচ্ছে HTML রেজুমে। এখানে গেলাম, এটা করবেন না যদিও, একান্ত না হলে তারপর, কারণ এটা করলে আমার অ্যাসাইনমেন্ট দেখতে অনেক প্রবলেম হবে। এই যে আপলোড হয়ে গেছে, দেখছেন? এবার জাস্ট হচ্ছে এই ফাইলটা কি করবেন, গেট লিংক, অবশ্যই এটাকে আপনি এনিওয়ান করবেন, কপি করবেন, এখানে এসে অ্যাজ ইউজুয়াল সেম ভাবে কমেন্ট করে দিবেন। ওকে, বুঝা গেছে? এটা হচ্ছে একান্তই না হলে, কারণ এভাবে দিলে আমার অ্যাসাইনমেন্ট দেখতে প্রবলেম হয়, কারণ ডাউনলোড করা দেন আবার আপলোড করে আবার দেখা অনেক টাইম ওয়েস্ট হয় আমার। এই জন্য এই টাইপের যারা দেয় তাদের অ্যাসাইনমেন্টগুলো আমি পরে বাসায় দেখি, আর নর্মালগুলো আমি ক্লাসে দেখার চেষ্টা করি, কারণ টাইম ওয়েস্ট করে তো লাভ নেই। উইকের মধ্যে যে কোনো একদিন নেক্সট ফ্রাইডের ভিতরে দিবেন। আমার কথা হচ্ছে আজকে যারা একবারে প্রথম HTML, এমন কয়জন আছেন যারা মনে করেন আজকে ফার্স্ট HTML কোড লিখছেন কোড এডিটরে? 1 জন 2 জন 3 4 5 6। আপনাদের ক্লাস কেমন লাগলো? খুব ফাস্ট না স্লো? স্লো? ক্লাস নিয়ে কিছু করিনি, আমি যা CSS একটু দেখাইলাম আপনাদের, পুরো CSS এর ক্লাসটা কালকে। শোনেন, আজকের ক্লাসে যা শিখছেন মনে রাখবেন একটা জিনিস, প্রতিদিন যা শিখছেন এটা প্রতিদিন লাগবে। প্রতিদিন নতুন যেটা শিখবেন সেটা আলাদা, আগেরগুলো সব রিপিট হবে, এটা অলওয়েজ মাথায়। কারণ আমি আজকে HTML দেখাইছি তার মানে কি HTML ট্যাগ আর জীবনে দেখাবো না? হ্যাঁ, ডেইলি লাগবে আমার। হয়তো তখন HTML4 এর সাথে সাথে HTML5 এর ট্যাগ দেখবো। অ্যাসাইনমেন্ট কি solely on based on HTML করব নাকি CSS জানা থাকলে আপনারা ইউজ করতে পারেন। আমার এই আজকের ক্লাসে যা শিখছেন এটা কভার করার পরে যদি আপনি এক্সট্রা কিছু করতে চান, নো প্রবলেম, বাট আজকের ক্লাসে যা শিখছেন এগুলো যেন আপনার কভার করা হয়ে যায়, মাস্ট বি। হ্যাঁ, ভাইয়া আজকের গুলি কি প্রত্যেকটা থাকতে হবে HTML? অলমোস্ট রাখার চেষ্টা করবেন প্রয়োজনীয় যেগুলো। করতে পারেন, আমি তো দেখাই না, আপনি করতে চাইলে সমস্যা নেই, বাট এমন কিছু করবেন না যেটা আবার আপনি ক্লাসে আমাকে জিজ্ঞেস করলেন এটা কিভাবে কাজ করে, যেটা আমি অলরেডি দেখাইনি। তাহলে জিনিসটা হবে আমার একটা গাইডলাইন আছে। হ্যাঁ, আপনি হয়তো অনেক কিছু পারেন, আরেকজন এটা পারেন, তার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি আমার ক্লাসের মধ্যে থেকে করেন, নো প্রবলেম। এক্সট্রা কিছু করতে গেলে এটা টোটালি আপনার ব্যাপার, ঠিক আছে? বাট এক্সট্রা কিছু করতে গিয়ে আপনি প্রবলেম ফেস করলে এটা আমি যখন ওই টপিকসে আসবে তখন বলবেন, বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট দেখলাম। আচ্ছা, CR সিলেকশন, এই কাজটা করে ফেলি আমরা।
আর যদিও এটা ভিডিওতে আছে, আরেকবার দেখাই। নিউ রেপোজিটরিতে যাবেন, কিছু একটা নাম দেন, হ্যাঁ, ডেসক্রিপশন, যেহেতু এখানে আমরা জাস্ট HTML CSS ইউজ করবো, অবশ্যই এটা পাবলিকে রাখবেন, কারণ আমি জানি গিটহাব দিয়ে আপনার মেইন প্রবলেমটা করবেন। রিডমি ফাইলটা ক্লিক করবেন, ক্রিয়েট রেপোজিটরিটা দেখবেন, মনোযোগ দিয়ে দেখেন, আপনার এটা ভিডিওতে আছে। তারপর হচ্ছে এখানে কি করব, আমি ফাইল আপলোড করব, তাই না? ফাইলগুলো কই, এই যে এটা সবগুলো ফাইল কি করব, ফার্স্টে এই যে এটা সিলেক্ট তো করতে পারেন, দেন ড্র্যাগ করতে পারেন। এখানে মাউস প্যাড দরকার একটা, এখানে আপলোড করে দেব, ঠিক আছে? আপলোড হয়নি, এটা মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আপলোড করতে হয়। এই যে এখানে এসে, ঠিক আছে, না ওইভাবে করবেন না, কারণ একটা একটা করে করতে হবে তাহলে। মানে এক্স্যাক্টলি আপনারা যে চুজ ইউর ফাইলের মধ্যে এনে দিতে হবে। হ্যাঁ, এটা দিয়ে করতে পারেন, কিন্তু তাহলে আপনি একটা একটা করে, এখন আপনার তো 50টা ফাইলও থাকতে হবে, এই জন্য আর কি ড্র্যাগ করে দিবেন। আচ্ছা, এখনো হয়নি কেন, একটু দেখি। এই যে এবার হয়েছে, ঠিক আছে? হওয়ার পরে কমিট চেঞ্জেস আগে দেখবেন হয়েছে কিনা, ঠিক আছে? বলেন তো এখানে style.css-টা কেন আপলোড হয় নাই? কারণ এটা এমটি থাকলে কোনো ফোল্ডার আপলোড হবে না, কারণ আমার ওই ফাইলে কোনো কোড নাই, কোড থাকলে আপলোড হইত। কমিট, দেন এটা প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে আচ্ছা এখানে এটা এই যে একটা ডটের মধ্যে আছে না, এটা আপনাদের থাকবে না, কারণ এখানে আমার স্ক্রিনটা ছোট, এই কারণে এই যে এভাবে থাকবে সেটিংস, ঠিক আছে? দেন নিচে আসবেন, এই যে গিটহাব পেজেস, এখানে এসে কোনটা দিব, মেইন ব্রাঞ্চ, সেভ, ডান। আসার পরে কাজ করবে না, কি করতে হবে, এখানে আমি যে নামে ফাইলটা ক্রিয়েট করছি সেটা ইন্ডেক্স হোক আর হোম হোক, এটা বলে দিতে হবে। একটু সময় লাগতেছে। এটার সাথে যদি CSS ফাইল অ্যাটাচ থাকে তাহলে CSS তো আপনার CSS এর সাথেই থাকবে, CSS ফাইলটা তো লিংক আপ থাকবে HTML এ, তাই না? আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে, টাইম নাই, এটা মাঝে মাঝে এটা নিয়ে ওরিড হবেন না, গিটহাব সার্ভারে আপলোড হতে মাঝে মাঝে টাইম নেয়। ওকে, গিটহাব প্রবলেম সলভ। এছাড়া আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। নেক্সট ক্লাসে আসেন, তাহলে দেখি কি করা যায়। নেক্সট ক্লাসে চেষ্টা করবো আমরা একটা প্রজেক্ট করতে। ফার্স্টে 1 আওয়ার আমরা CSS শিখবো, দেন এই HTML CSS শিখে আমরা একটা প্রজেক্ট করবো। একটু একটু যত ক্লাস যাবে লেন্থটা একটু বাড়বে। সিগনেচার, কাগজে সিগনেচার করবেন, ছবি তুলবেন, সেই ছবিটা আপলোড করবেন। নর্মাল একটা ছবি যেভাবে আপলোড করেন সেভাবে। হ্যাঁ, এই যে আমার এই লিঙ্কটা যে আপনারা দেখছেন, এই লিঙ্কটা আপনারা যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। একটু আগে যে আমি দেখাইছি, এই যে এটা, এই যে দেখছেন, এই লিঙ্কটা আপনি যেখানে দেখেন, এটা রিলোড দিচ্ছি। আচ্ছা, এটা মনে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে এবার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, গিটহাব, এই লিঙ্কটা আপনি যে কারোর সাথে শেয়ার, এবং ইন দ্য এন্ড আপনার ক্লায়েন্টের সাথে এই লিঙ্কগুলোই শেয়ার করবেন। ক্লায়েন্টটা আপনার ড্রাইভে আপলোডের ফোল্ডার দেখবে না, সে লিঙ্ক দেখেই দেখবে আপনি কতটুকু কাজ করছেন। আর গিটহাবে শুধুমাত্র ফ্রন্ট এন্ডের ওয়েবসাইটগুলো করা যায়, মানে ওয়েব ডিজাইনের পার্টগুলো, ওরা কিন্তু ব্যাক এন্ডের সার্ভারের কাজ করে না। ব্যাক এন্ডে যখন আমরা ওয়ার্ডপ্রেসে যাবো তখন আমরা আলাদা ডোমেন হোস্টিংয়ে কাজ করব। বলেন, কে যেন বলতে চাইছে না? জাস্ট ওই আপনার কমেন্টের জায়গায় লিংকটা পেস্ট করে দিলে, টেস্ট করে কমেন্ট করবেন, তাহলে হবে। যেটা হচ্ছে আপনারা এক্সেলে যেটা করেন আর কি। আর কারো কোনো কোশ্চেন? চলে যাবেন নাকি আর একটু দেখাই? CSS এ কোনটা? CSS আমি দেখাতে চাচ্ছি, এখন CSS এর টপিকটা নেক্সট ক্লাসে করব। আজকে যা দেখাইছি এটাই একটু ক্যাচ করার চেষ্টা করব।
বুঝতে পারছেন? ফার্স্ট ক্লাস অনেকের প্রথম দিন, সো চায়না দেখালে এখন বসে 10 পেজ ডিজাইন করে দেখানো যায়, বাট কতটুকু নিতে পারবেন সেটাও আমার দেখতে হবে, তাই না? সো আজকের ক্লাসটা যারা একবারে নিউবি তারা অ্যাটলিস্ট 2 বার দেখবেন। আশা করি নেক্সট ক্লাসে আমরা একটা ছোটখাটো প্রজেক্ট করতে পারবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনারা যেতে পারেন।